আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিব। আমি আপনাদেরকে বলছিলাম যে গতকালকের আজকের রাতের ক্লাসটা আমি একটু সকালে নিব, কারণ আমি একটু বাসায় যাব। হ্যাঁ, বাসায় যাব, যেহেতু আবার বিকালের ট্রেন, রাতে তো ক্লাস নিতে পারবো না, এই জন্য ক্লাসটা সকালে নিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আচ্ছা, অল ক্লিয়ার বলছেন, তার মানে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম হচ্ছে সমকোণী ত্রিভুজ, আমার যতদূর মনে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা 114 পর্যন্ত করছিলাম, এই অঙ্কটা করছিলাম এবং এরপরে আরেকটা আপনাদের নিজেদেরকে করতে দিছিলাম এবং ক্লাসটা শেষ হয়েছিল আমার যতদূর মনে আছে। আজকে আমরা সমকোণী ত্রিভুজ রিলেটেড আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো। সবাই একটু তাকান। আচ্ছা, একটু তাকান প্লিজ। সমকোণী ত্রিভুজ থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে, তাই এই জায়গা থেকে খুঁটিনাটি সবই পড়তে হবে, কিছু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, দেখেন এখানে বলছে যে 115 নম্বর কোশ্চেনে বলছে 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। ত্রিভুজটা কেমন হবে? দেখেন একটু তাকান। আপনাকে এরকম কোন একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে বলবে এই ত্রিভুজটা কেমন হবে। এই ত্রিভুজটা কি, অপশন দেখেন, সমবাহু ত্রিভুজ। সমবাহু তো বুঝতেই পারছেন সমবাহু হবে না, কারণ এই বাহু 3টার দৈর্ঘ্য তো সমান না। সমদ্বিবাহু হবে না, তার এই দুইটা কিন্তু বাদ পড়ছে প্রথমেই। হ্যাঁ, এখন তাহলে সমকোণী অথবা স্থূলকোণী, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এই ত্রিভুজটা কি সমকোণী নাকি স্থূলকোণী নাকি সূক্ষ্মকোণী, কোনটা? আর এটা নির্ভর করে কিসের উপর আমি একটু বলে দেই। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন গতকাল আমরা একটা থিওরি পড়ছিলাম, সমকোণী ত্রিভুজের একটা থিওরি পড়ছিলাম, পিথাগোরাসের উপপাদ্য, মনে আছে? আচ্ছা, এটা হচ্ছে ধরেন লম্ব এ, ভূমি বি আর অতিভুজ হচ্ছে সি। তো পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড, অন্য কোনো ত্রিভুজ না। কেবল সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেডই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তার মানে কোন ত্রিভুজ যদি পিথাগোরাসের উপপাদ্যটাকে সেটা সমকোণী ত্রিভুজ হবে। বোঝার চেষ্টা করেন প্লিজ। যেহেতু পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে সমকোণী ত্রিভুজ রিলেটেড, তার মানে কোন ত্রিভুজ যদি, আচ্ছা লাইনে কি আছে লোকজন? হ্যাঁ, কতজন আছে লাইভে? দেখেন তো, আমি দেখতে পাচ্ছি না কেন, যে দেখাচ্ছে না আমি জানি না। কেউ দেখতে পাচ্ছেন যে লাইভে কতজন আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কোন ত্রিভুজ যদি পিথাগোরাসের উপপাদ্য তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। শিওর। কেন? কারণ পিথাগোরাসের উপপাদ্যটা তো সমকোণী ত্রিভুজ রিলেটেড। পিথাগোরাসের উপপাদ্যটা কি? সমকোণী ত্রিভুজ রিলেটেড। তাহলে যেহেতু পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজ রিলেটেড, সুতরাং যে ত্রিভুজটা পিথাগোরাসের উপপাদ্যটা মানবে সে অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। 88 জন লাইভে আছে, ভালো আছে, খারাপ না, সকালবেলা। এখন প্রশ্ন হচ্ছে যে কোন একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যখন এরকম দেওয়া থাকবে এবং বলবে যে ত্রিভুজটা কেমন, সমকোণী, সূক্ষ্মকোণী নাকি স্থূলকোণী, আপনার কাজ হচ্ছে এই 3 বাহুকে এবিসি ধরে পিথাগোরাসের উপপাদ্য টেস্ট করা। যদি এই 3 বাহু দিয়ে পিথাগোরাসের উপপাদ্যটা স্যাটিসফাইড হয়, সিদ্ধ হয়, তাহলে বুঝবেন এটা সমকোণী ত্রিভুজ। আর যদি না হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ না। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষাতে সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন বেশি আসছে। হ্যাঁ, আচ্ছা, তার এদিকে তাকান। যখন আপনাকে এরকম 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, সবাই তাকান প্লিজ, এই 3 বাহুর মধ্যে সবচেয়ে যে বাহুর মান বড় তাকে ধরবেন সি। কেন বলেন তো?
কারণ আমরা সমকোণী ত্রিভুজের এই অতিভুজকে সি দ্বারা প্রকাশ করতেছিলাম, আর অতিভুজ যেহেতু সবচেয়ে বড় বাহু, তাই আমরা সবচেয়ে বড়টাকে সি ধরতেছি, কারণ অতিভুজকে সি ধরে আমরা অভ্যস্ত। আর বাকি দুইটার একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। তারপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা টেস্ট করব। যদি এই শর্তটা মানে তাহলে সমকোণী ত্রিভুজ, না মানলে সূক্ষ্মকোণী বা স্থূলকোণী। শর্টকাট আছে, শর্টকাট পরে, আগে বেসিক বোঝেন। তাহলে এই তিন বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহুকে 17, তাহলে আমরা সি ইকুয়াল টু ধরবো 17। আর দুইটা বাহু কত 15 আর 8, তাহলে এ কে ধরলাম 15 আর বি কে ধরলাম হচ্ছে 8। এই এ বি ধরার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু অবশ্যই বড়টাকে সি ধরবেন, অবশ্যই বড়টাকে সি ধরবেন অলওয়েজ। আর এ বি ধরার ক্ষেত্রে এইটাকে এ, এইটাকে বি, অথবা এইটাকে বি, এতে কোনো সমস্যা হবে না। এইবার আপনার টার্গেট হচ্ছে এই তিন বাহু দিয়ে পিথাগোরাসের উপপাদ্যটা টেস্ট করা। এই তিন বাহু দিয়ে পিথাগোরাসের উপপাদ্য কি? সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার সির মান কত? 17, তার মানে সির পরিবর্তে 17, তাহলে 17 স্কয়ার ইজ ইকুয়াল টু এর মান কত? 15 স্কয়ার, এই ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। বির মান কত? 8 স্কয়ার। এইবার আপনার কাজ হচ্ছে এদের বর্গ, তাহলে 17 স্কয়ার কত? 289, 15 স্কয়ার কত? 225, প্লাস 8 স্কয়ার 64, তাহলে 289। এই পাশে কত হচ্ছে? 4 আর 5 9, 6 আর 2 8। দেখেন এই দুই পাশ কিন্তু মিলে গেছে, খেয়াল করছেন? তার মানে এই পাশ আর এই পাশ সমান হয়ে গেছে, অর্থাৎ সি স্কয়ার করে যে মান আসছে, এই স্কয়ার প্লাস বি স্কয়ার করে সেই মান আসছে। এই শর্ত মানলেই তো সমকোণী ত্রিভুজ হয়, কারণ সমকোণী ত্রিভুজ এই শর্তটা মানে। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তার মানে হচ্ছে যদি এই শর্তটা মানে সোজা কথা, তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে যদি আমাকে বলে ত্রিভুজটা কোন কেমন, তখন আমরা এই তিন বাহুর সবচেয়ে বড়টাকে সি ধরবো সবসময়, আর ছোট দুইটার একটাকে এ, একটাকে বি। এটা ধরে আমি পিথাগোরাসের উপপাদ্য এটা টেস্ট করবো যে এই পাশ আর এই পাশ সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, না হলে কি হবে সেটা আমি বলবো, টেনশন করেন না। যে যদি সমান না হয় তাহলে সমকোণী ত্রিভুজ। এই হলো মূল কনসেপ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা শর্টকাট আছে, দারুণ একটা শর্টকাট আছে। এই শর্টকাট আপনাকে অনেক হেল্প করবে, হ্যাঁ, অনেক জায়গাতে অনেক টাইম সেভ করে দিবে। এবার মনোযোগ দেন প্লিজ। বুঝিয়ে বলবে, বুঝিয়ে বলতে হলে ক্লাস করতে হবে রেগুলার। হ্যাঁ, রেগুলার ক্লাস না করলে বুঝবেন না। এখন দেখেন, এখন বিষয়টা হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু না, একটু তাকান। এই সমকোণী ত্রিভুজের এই তিন বাহুর মান পূর্ণ সংখ্যায় মানে 3:4:5। এদিকে তাকান, তিনটা মান শুধু মুখস্থ রাখবেন, আর কিছু লাগবে না। 3:4:5, 5:12:13, আর হচ্ছে 8:15:17। এই তিনটা অনুপাত পূর্ণ সংখ্যায়, আবার বলছি পূর্ণ সংখ্যায় তিন বাহুর দৈর্ঘ্য সমকোণী ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের অনুপাত হয় 3:4:5 হবে, না হলে 5:12:13 হবে, না হলে 8:15:17 হবে। অবশ্যই পূর্ণ সংখ্যা। দেখেন তিনটা মানই কিন্তু পূর্ণ সংখ্যা, 3 4 5, 5 12 13, 8 15 17। দেখছেন মানগুলো পূর্ণ সংখ্যায়। এই তিনটা অনুপাত আপনি মুখস্থ রাখবেন আজকে থেকে, প্রয়োজনে টেবিলের সামনে এই তিনটা অনুপাত আপনি টানায় রাখবেন, ঠিক আছে? এই তিনটা মান আপনি টেবিলের সামনে টানায় রাখবেন। সমকোণী ত্রিভুজের তিন বাহুর অনুপাত হয় 3:4:5 হবে, পূর্ণ সংখ্যায়। আবার বলছি প্রত্যেকটা বাহুর মান কিন্তু পূর্ণ সংখ্যায়, হয় 3:4:5, নাহলে 5:12:13, নাহলে 8:15:17, এর মধ্যে হবে। এর বাইরেও আছে, কিন্তু এর বাইরে যেগুলা আছে সেগুলা এই তিনজনের গুণিতক, অথবা তার বাইরেও আছে কিন্তু সেগুলা পরীক্ষাতে জীবনে আসছেই একবার। আমরা তো মূল নিয়মে তো বের করা শিখবই, টেনশন করেন না। কিন্তু আমি যদি এই জিনিসটুকু মনে রাখতে পারি তাহলে আমি অঙ্ক দেখে উত্তর দিব 95% ক্ষেত্রে, মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম বলছি, ঠিক আছে? মোর দ্যান 90% ক্ষেত্রে আমি দেখে উত্তর দিতে পারবো। খালি এই তিনটা ডেটা মনে রাখতে হবে। মনে না থাকলে সমস্যা নাই, মনে না থাকলে যে এটা চেক করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে চেক করতে হবে। আর মনে থাকলে পরে দেখে উত্তর দিতে পারবেন। আমি আবার বলছি, সবাই এবার একটু মনোযোগ দেন প্লিজ। এখন বিষয়টা হচ্ছে সমকোণী ত্রিভুজের তিন বাহুর অনুপাত হয় 3:4:5, অথবা 5:12:13, অথবা 8:15:17, এর মধ্যে হবে। এর বাইরে যেগুলো হবে একটু তাকান, এর বাইরে যেগুলো হবে সেগুলো হচ্ছে এদের গুণিতক।
মানে কি জানেন, মানে এই রাশিটাকে, এই যে এই অনুপাতটাকে যদি 2 দিয়ে গুণ করেন, আচ্ছা এটা সমকোণী ত্রিভুজের 3 বাহু হয় কিনা পূর্ণ সংখ্যায় আমরা একটু চেক করে দেখতে পাই না? এই 3 বাহুর মধ্যে অতিভুজকে আমি বলছিলাম অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়টা, তাহলে এই 3 জনের মধ্যে বড় হচ্ছে 5, তার মানে অতিভুজকে 5 ধরতে হবে, আর 3 4 কে কি ধরতে হবে, লম্বভূমি ধরতে হবে। দেখেন আমি চেক করে দেখাচ্ছি, তাহলে এটা হলো 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আসলেই কি এটা সমকোণী ত্রিভুজ হয়? আমাকে চেক করতে হবে কি দিয়ে, c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। c মানে এটা না, তাহলে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে 5 স্কয়ার মানে হচ্ছে 25, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16। তাহলে 25 ইজ ইকুয়াল টু 25। দেখেন ম্যাচ করছে, এই পাশ আর এই পাশ কি সমান হয়েছে না? সুতরাং 3 4 5 এই 3 বাহু দিয়ে আমরা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারবো। মানে 3টা বাহুর দৈর্ঘ্য যদি 3 4 5 হয়, তাহলে ওই দৈর্ঘ্য দিয়ে কি করা যাবে, আমরা কি করতে পারবো, ওই দৈর্ঘ্য 3টা দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করতে পারবো। এবার 5 12 13 এই 3 জনের মধ্যে অতিভুজকে, এই বড়টা হচ্ছে অতিভুজ, তাহলে 5 12 13 দিয়ে টেস্ট করে দেখেন, এটা অতিভুজ 13, এটা 5, এটা 12। এই শোনেন, এইটাকে 12 এটাকে 5 ধরলে সমস্যা নাই, কিন্তু বড়টাকে অতিভুজ ধরতে হবে। এখন সূত্র কি, অতিভুজ স্কয়ার মানে 13 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। দেখেন 13 স্কয়ার 169, 5 স্কয়ার 25 আর 12 স্কয়ার 144, তাহলে 169 আর 125 আর 144 হচ্ছে 169। এই যে এই পাশ আর এই পাশ সমান, তার মানে এই 5 12 13 এই 3টা মান দিয়েও আমরা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারবো। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, আর এই 8 15 17 দিয়ে পারবো কিনা, তো এই প্রশ্নটাই আসছে যে 8 15 17। দেখেন 8 15 17 মানে এই অনুপাতটাই, এই যে কথা কি বুঝছেন, এই যে 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসছে, আমি দেখাবো, আরো দেখাবো, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে এই 3, আবার বলছি এই 3টা মান আপনি টেবিলের সামনে টানা রাখবেন, মুখস্থ হয়ে যাবে দেখতে দেখতে। তার মানে সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত হয় 3:4:5, নাহলে 5:12:13, নাহলে 8:15:17, এই 3 জনের মধ্যেই হবে। কিন্তু এই 3 জনের বাইরেও কিন্তু অনেক প্রশ্ন আসছে, কিন্তু জানেন কি, এই 3 জনের বাইরে যেগুলো আসছে সেইগুলা এই 3 জনের গুণিতক। মানে কি জানেন, মানে হচ্ছে আপনি যদি এই অনুপাতটাকে 2 দিয়ে গুণ করেন, এই পুরো সবগুলো রাশিকে 2 দিয়ে গুণ করেন, তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে 6, 4 কে 2 দিয়ে গুণ করলে 8, 5 কে 2 দিয়ে গুণ করলে 10, তার মানে 6:8:10 এই 3 বাহু দিয়েও সমকোণী ত্রিভুজ হবে। মানে এই অনুপাত দিয়ে হবে, অথবা এই অনুপাতের যত গুণিতকই হোক, 2 গুণিতক, 3 গুণিতক, 4 গুণিতক যাই দেন, প্রত্যেকটা দিয়েই এক একটা সমকোণী ত্রিভুজ গঠিত হবে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? করে দেখেন, এটাকে অতিভুজ ধরেন, তাহলে 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। 10 স্কয়ার কত, 100, আর 6 স্কয়ার হচ্ছে 36, 8 স্কয়ার 64, তাহলে 100 ইজ ইকুয়াল টু 100। ক্লিয়ার বিষয়টা? এখন যদি মনে করেন ভাই আমি এটাকে 3 দিয়ে গুণ করবেন, হ্যাঁ তাও হবে। এটাকে 3 দিয়ে যে অনুপাত পাবেন, এই যে 3 দিয়ে গুণ করে 9:3 4 12:3 5 15, হ্যাঁ এইটা দিয়েও সমকোণী ত্রিভুজ হবে, 9:12:15। আবার এইটাকে যদি 2 দিয়ে গুণ করেন, এই 5 কে 2 দিয়ে গুণ করলে 10, 12 কে 2 দিয়ে গুণ করলে 24, 13 কে 2 দিয়ে গুণ করলে 26, এইটা দিয়েও সমকোণী ত্রিভুজ হবে, আপনি চেক করে দেখতে পারেন, 10:24:26। আবার এটাকেও যদি খালি 2 দিয়ে গুণ করলে হবে, বিষয়টা এরকম না, এটাকে যদি আপনি 100 দিয়ে গুণ করেন, তাহলেও যে অনুপাতটা পাবেন সেই 3 বাহু দিয়েও সমকোণী ত্রিভুজ গঠন হবে। তার মানে আমি কি বোঝাতে চাইলাম, আমি বোঝাতে চাইলাম সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত, 3 বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ হয় 3:4:5, অথবা 5:12:13, অথবা 8:15:17, অথবা এদের যে কোনোটার কি গুণিতক। মানে আমি দেখাবো, এক্সাম্পল দিলে আরো বুঝবেন। হ্যাঁ, এই 3টা এবং এদের গুণিতকের বাইরেও আছে, সেগুলা এইভাবে বের করা যাবে না, সেগুলো মূল সূত্র দিয়ে বের করতে হবে। সেগুলো প্রশ্ন জীবনে আসছেই 2 বার 3 বার, হ্যাঁ, আর বাকি প্রশ্ন সবই আসছে এর মধ্যে। সুতরাং আপনার তো এটা মনে রাখা উচিত। কথা কি বুঝছেন? মনে না থাকলেও বের করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন, তাহলে এখানে আমরা দেখি শর্টকাট অ্যাপ্লাই করা যায় কিনা। এখানে আমাদেরকে বলছে একটি সমকোণী ত্রিভুজের এই যে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। তাহলে এখানে যে 3টা বাহু দেওয়া আছে সেই অনুপাতটা কি 8:15:17 মিলছে না মিলে নাই? এই যে 8 15 17 আর 8 15 17 সাথে মিলে গেছে, সুতরাং এটা সমকোণী ত্রিভুজ, না দেখে মেরে দিবেন। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সবাই একটু তাকান প্লিজ। এখানে কি বলছে, 13 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। 13 12 5, 13 12 5। দেখেন তো 5 আপনি মাথায় নেবেন 3টা অনুপাত, 3:4:5, হ্যাঁ, 5:12:13,
হ্যাঁ, আর হচ্ছে 8:15:17। এই তিনজনের মধ্যে কোনো না কোনটার সাথে ম্যাচ করার সম্ভাবনা 95%, এই তিনজনের মধ্যে। তাহলে এখানে মিলে গেছে, দেখেন 5, 12, 13, এই যে 5, 12, 13, 5, 12, 13, আর এই 5, 12, 13 এই অনুপাত দিয়েও কি সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ 5, 12, 13 দিয়ে এই যে 1 নাম্বার অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই দেখেন পরীক্ষা আসছে, আমি একটাও মানে এতবার পরীক্ষা আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই অনুপাতগুলো। দেখেন 19 সালের প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে সেখানেও আসছে। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। আচ্ছা, বাহুগুলোর অনুপাত আমি কি বলছিলাম, এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন। বাহুগুলোর অনুপাত বললে আপনার মাথায় আসবে কি বলেন তো? 3:4:5, 5:12:13, তারপর হচ্ছে 8:15:17। এতবার লিখবো যে আজকে এটা মুখস্থ হয়ে যাবে। প্রথমে আপনি এই তিনজনের মধ্যে খোঁজেন। এই যে 3:4:6 হবে না, কারণ 3:4:5 হওয়ার কথা ছিল। 4:5:6 হবে না। এই দেখেন 5, 12, 13, এই যে 5, 12, 13, এই যে 5, 12, 13। দেখেন শোনেন, উল্টা পাশ দিয়ে অনুপাত মিললে সমস্যা নাই। মনে করেন ভাই এটা তো 13:12:5, আর আপনি লিখছেন 5:12:13, প্রবলেম নাই, প্রবলেম নাই। এই বড়টা সবসময় অতিভুজ, সেটা সামনে থাকুক পিছনে থাকুক এটা কোনো ব্যাপার না। তার মানে এই অনুপাতের সাথে ম্যাচ করছে, এই যে, তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ গঠন করবে। ক্লিয়ার? আমি বললাম না আজকে এই তিনটা এতবার লিখবো যে আপনার এখানে মুখস্থ হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করার সুবিধাই হচ্ছে এটা। হ্যাঁ, নেক্সটে কি বলছে দেখেন, এই যে এটা পরীক্ষাতেও আসছে। 17, 15, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। তাহলে আমার কোন অনুপাতের সাথে মিলছে বলেন তো? 17, 15, 8, 8:15:17, এইটা এই যে সরাসরি 8:15:17, 8:15:17 এই তিন বাহু দিয়ে কি গঠন করা যাবে? সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। ক্লিয়ার? সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। নেক্সট, এই যে দেখেন কি বলছে এখানে, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। দেখেন মানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, মানে অপশনে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ হবে কোন ক্ষেত্রে? তো আমরা কি জানি? আমরা জানি যে 3:4:5, 5:12:13, আর হচ্ছে 8:15:17। এই তিনটা অনুপাত আমাকে মনে রাখতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি, দেখেন 4, 3, 5। শোনেন 3:4:5, এখানে আসছে 4, 3, 5। আবার ভয় পায় না যে ভাই, এই দেখেন 4:3:5, এতেও সমস্যা নেই, এতেও সমস্যা নেই, এতেও প্রবলেম নেই। এই যে 4, 3, 5 এটা দিয়েও সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে, মানে এরা ইন্টারচেঞ্জ হলেও প্রবলেম নাই। ঠিক আছে জি, 4, 3, 5 তার মানে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। সি নাম্বার অপশন। আমি তবু উত্তর চেক করে দিব, যদি কোথাও কোনো ভুল থাকে ধরা পড়ে যাবে, সমস্যা নেই। 119 নাম্বার, 119 সি। জি, এবার 120 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছে। 120, 120 দেখেন এখানে কি বলছে, ত্রিভুজের নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোনটি সমকোণী ত্রিভুজ হবে। তো আমি বলছি কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনি 3টা মনে রাখবেন, 3:4:5, আর কি এগুলো কেন বারবার লিখতেছি জানেন? আপনার মুখস্থ হওয়ার জন্য। 8:15:17, যাতে এখানেই মুখস্থ হয়ে যায়। তবুও টেবিলের সামনে টানা রাখবেন এই 3টা অনুপাত। ওকে, তাহলে এই যে 3:4:5 মিলে গেছে, 4 নাম্বার অপশন, 4 নাম্বার অপশন। জি, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, কোন ত্রিভুজের, দেখেন কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে সমকোণী ত্রিভুজ গঠিত হবে। সবাই তাকাবেন প্লিজ। বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা, এই প্রথম অপশন তাকান, প্রথম অপশন হচ্ছে 4:5:6, এরকম কোনো কিছু আমরা দেখি নাই। ঠিক আছে, 9:12:15 এটা রাখলাম, 4:8:12 এটাও দেখি নাই, 3:4, মানে আমাদের যে 3টা অনুপাত জানি, সবাই একটু তাকাবেন এবার। আমরা জানি হচ্ছে কি 3:4:5, হ্যাঁ, তারপর জানি হচ্ছে 5:12:13, তাই কিনা, তারপর জানি হচ্ছে 8:15:17। আমরা কিন্তু এই 3টা অনুপাত জানি। তা আমি কি বলছিলাম যে ত্রিভুজের 3 বাহুর অনুপাত, এই 3টার মধ্যে কোনো একটা হলে পরে কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। বাট আমি দেখতে পাচ্ছি এই 4টা অপশনের কোথাও কিন্তু এই 3টা অনুপাত নাই। তখন কি বলছিলাম, যখন দেখবেন যে অপশনে এই 3টা অনুপাতের কোনোটাই নাই, তখন আপনার মাথায় টার্গেট করবে যে তাহলে এদের কোনো না কোনো গুণিতক। এবার দেখতে হবে, দেখেন যে এদেরকে এই যে
সবাই একটু তাকান, সবাই একটু তাকান। এখানে অতিভুজের মান কোনটা? 15। এই যে অতিভুজের মান 15, বুঝতে পারতেছেন? অতিভুজের মান 15। এখন আমি একটু মনোযোগ দেন প্লিজ। আপনি এদিকে তাকান। আপনার প্রথম কাজ হলো এই অপশনগুলোর মধ্যে অপশনগুলোর মধ্যে অতিভুজের মানটা দেখা, অতিভুজের মান। তাহলে এখানে অতিভুজের মান কত? এদিকে তাকান প্লিজ, আমি কিন্তু একটা জিনিস শেখাচ্ছি এখন। এখানে অতিভুজের মান 6। এইবার দেখবেন এই তিনটা অনুপাতের মধ্যে অতিভুজ কোনটা? এই তিনটা অনুপাতের মধ্যে অতিভুজ কোনটা? এই বড় মানটা অতিভুজ, মানে এই অনুপাতে অতিভুজ 5, এই অনুপাতে অতিভুজ 5, এই অনুপাতে অতিভুজ 13, এই অনুপাতে অতিভুজ 17। বড়টা অতিভুজ না? আপনার টার্গেট হলো অপশনে আপনি এই অতিভুজের মানগুলো খুঁজবেন। আবার বলছি, সবসময় অপশনে অতিভুজের মানটা আগে খুঁজতে হবে, অতিভুজের মানটা। আচ্ছা, তাহলে আমরা অতিভুজের মান দেখেন। এখানে অতিভুজের মান 6, বাট এখানে কিন্তু অতিভুজের মান কোথাও 6 নাই, তার মানে এটা অপশন হওয়ার সম্ভাবনা কম। এখানে অতিভুজের মান 12, বাট এখানে কিন্তু অতিভুজের মান কোথাও 12 নাই। এখানে অতিভুজের মান 15, এখানেও কিন্তু অতিভুজে 15 নাই। এখানে 15 আছে দেখে মনে করেন না ভাই এখানে তো 15 আছে না, অতিভুজে 15 আছে কিনা দেখেন, নাই। এখানে অতিভুজের মান 6, কিন্তু এখানে অতিভুজের মান কোথাও 6 নাই। এখন তার মানে বুঝে গেছি যে আমার মানে এই তিনটা অনুপাতের সাথে ম্যাচ করেনি, তাহলে নিশ্চয়ই এই তিনটা অনুপাতের কোনো না কোনো গুণিতকের সাথে ম্যাচ করবে। এবার আমাকে দেখতে হবে, এদিকে তাকান, এদিকে তাকান। এইবার আপনি এই অতিভুজের মানকে দেখেন। এখানে অতিভুজের মান 6, আমাকে আপনি বলেন তো এই অতিভুজ 6 কি এই যে এখানে অতিভুজ 5, এখানে অতিভুজ 13, এখানে অতিভুজ 17, এই তিনজনের কারো গুণিতকের সাথে কারো নামতা হচ্ছে না। তার মানে এটা আমার প্রথমে বাদ পড়ে গেছে। এইবার এখানে অতিভুজের মান 12, এই অতিভুজ 12, এখানে এই 5, 13, 17 এই তিনজনের সমানও না, আবার এই তিনজনের কোনো গুণিতকও না, ওটাও বাদ। এখানে অতিভুজের মান 15, এবার দেখতে হবে এই 15 মানটা এই যে তিনজন অতিভুজ আছে এই তিনজন অতিভুজের কি সমান? না। কিন্তু এই তিনজনের মধ্যে কারো গুণিতক হচ্ছে, নামতা হচ্ছে, কারণ এই 5 সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 3 5 15 পাওয়া যায়। তখন আমি বুঝে গেছি যে এই যেহেতু এই অতিভুজকে 3 দিয়ে গুণ করা আছে, তার মানে এই বাকি দুই বাহুকেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 গুণিতক। তাহলে 3 দিয়ে 4 কে গুণ করলে এই যে 12, 3 দিয়ে 3 কে গুণ করলে এই যে 9। আমার কথা কি বুঝতে পারছেন? এইভাবে চেক করতে হবে। বেশি সময় লাগবে না, আমি আপনাকে বোঝাইছি প্রক্রিয়াটা সুন্দর করে যাতে বুঝতে পারেন, এই জন্য সময় লাগতেছে। বাট আপনি তো পরীক্ষার হলে কাউকে বোঝাবেন না। আমি আবার বলছি, আপনার কাজ হলো আপনি অতিভুজ মিলাবেন, লম্বভূমি মিলাবেন না কখনো। আপনি অপশনগুলোর মধ্যে অতিভুজটাকে শুধু টার্গেট করবেন। দেখবেন যে অতিভুজের মানটা এই তিনজনের কার সাথে ম্যাচ করছে। যদি সরাসরি ম্যাচ করে তাহলে তো হয়েই গেল। সরাসরি ম্যাচ না করলে দেখতে হবে এই অতিভুজগুলোর মধ্যে কোন অতিভুজটা এদের কারো না কারো গুণিতক, 5 গুণিতক নাকি 13 গুণিতক নাকি 17 গুণিতক। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা এবার আমি দেখেন, আরো আছে, আরো আমি দেখালে বুঝতে পারবেন। এই যে বেশি বেশি প্র্যাকটিস করানোর কারণ হচ্ছে যাতে আপনি মানে কনসেপ্ট ক্লিয়ার হয়। হ্যাঁ, একটা দুইটা অঙ্ক সমাধান করলে পারে কনসেপ্ট ক্লিয়ার হয় না। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? দেখেন 30তম বিসিএস এটা আসছে। তাহলে আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজ হতে হলে অনুপাত হতে হবে 3:4:5, 5:12:13 অথবা 8:15:17, 8:15:17, এই তিনজনের মধ্যে কোনো একটা। তো আমি দেখতে পাচ্ছি এরকম এদের মধ্যে কোনো একটা মিলে গেছে। কোনটা? এদের মধ্যে মিলে গেছে এই যে 3:4:5, 3:4:5 সরাসরি মিলে গেছে, এই যে 3:4:5। ক্লিয়ার? তার মানে বি নাম্বার অপশন রাইট, 3:4:5। ওকে, নেক্সট দেখেন, আমি কিন্তু মানে এমনিতে বলছি না যে খুব গুরুত্বপূর্ণ, বারে বারে আসছে। কোন একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 4 আর 5। বলছে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দিচ্ছে 3 আর একটা বাহুর দৈর্ঘ্য দিচ্ছে 4, তাহলে আর একটা কত হবে? আর একটা হবে 5, আর একটা হবে 5, এই যে 3:4:5, তাহলে 3:4:5 ডি নাম্বার অপশন। আর একটা হবে 5 সেন্টিমিটার। ও আচ্ছা, 3 আর 4 দিয়েছে, একটা দিয়ে আছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আর একটা আছে 5 সেন্টিমিটার। তাহলে একটা 4 আর একটা 5, তাহলে কি হবে? কোন অনুপাতের সাথে ম্যাচ করছে?
4:5। তাহলে এই দুইটা যেহেতু 4-5 দেওয়া আছে, তাহলে বাকিটা কত হবে? 3 হবে। তাহলে উত্তর হচ্ছে 1 নম্বর অপশন, রাইট, 1 নম্বর অপশন। জি, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, এবার তাকান, নিচের কোন কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা অসম্ভব। এবার কিন্তু সম্ভব না, বলছে অসম্ভব, মানে কোনটা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে না। এখন সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে অনুপাত হতে হবে 3:4:5। দেখেন 5:12:13, ওকে, আর হচ্ছে 8:15:17, এর মধ্যে হতে হবে সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত। তাহলে এখন দেখেন তো, এই যে 3:4:5 এটা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে। এই যে 5:12:13 এটা দিয়েও সমকোণী ত্রিভুজ হবে। দেখেন এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে। এখন এইটা আর এইটা দেখেন, এই অনুপাতটা কিন্তু আমার কোনো পরিচিত অনুপাত না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অতিভুজের মান 10। এখন দেখতে হবে এই তিনটা মানের মধ্যে কোন মানটা 10-এর গুণিতক। এই যে এটাকে 2 দিয়ে গুণ করেন, 5 এটাকে 2 দিয়ে গুণ করেন, কারণ এই 10 বানাতে হলে 5কে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে এদেরকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তার মানে এই মানটা হচ্ছে এইটার 2 গুণিতক, বুঝতে পারছেন? তার মানে এটা দিয়েও সমকোণী ত্রিভুজ হবে, এইটা দিয়ে সমকোণী ত্রিভুজ কি হবে না। তাহলে অঙ্কে বলছে কোনটা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে না। হ্যাঁ, কোনটা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে না। ওকে, আপনারা কি বুঝতে পারতেছেন? ক্লিয়ার হচ্ছে? আর যদি মনে করেন যে আমি ভাই মূল নিয়মে করব, তাহলে আপনি এই প্রত্যেকটা ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবেন। এই বড়টাকে সি ধরবেন, বাকি দুটাকে এ বি ধরে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই শর্ত যদি মানে তাহলে সমকোণী ত্রিভুজ হবে, না হলে হবে না। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, 4টি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য নিম্নরূপ। 4টি ত্রিভুজ বলতে এই প্রত্যেকটা অপশনই এক একটা ত্রিভুজকে বোঝাচ্ছে, বুঝছেন? আবার মনে করেন না যে 4টা মান কোথায়। 4টা ত্রিভুজ বলতে এই এ নাম্বার অপশন একটা ত্রিভুজ, বি নাম্বার অপশন একটা ত্রিভুজ, সি নাম্বার অপশন একটা ত্রিভুজ, ডি নাম্বার অপশন একটা ত্রিভুজ। কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ নয়? আচ্ছা, কোনটি সমকোণী ত্রিভুজ নয়, মানে এই অপশনগুলোর মধ্যে কোনটা সমকোণী ত্রিভুজ নয়। আমি কি বলছি, সমকোণী ত্রিভুজের কনসেপ্ট আসলেই মাথায় আসবে 3 বাহুর দৈর্ঘ্য 3:4:5, হ্যাঁ, 5:12:13, আর হচ্ছে 8:15:17, এদের মধ্যে হতে হবে। তাহলে আমি দেখি এগুলো খুঁজে পাওয়া যায় কিনা। এই যে 5:12:13 এটার সাথে মিলে গেছে, এটা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে। 8:15:17 দেখছেন, 3:4:5 এই তিনটাই আছে। তার মানে এই 12, 15, 18 এটা দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। 12, 15, 18 ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, তাকান একটু। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3-4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত? সমকোণ সংলগ্ন বাহুদ্বয় মানে তো জানেন, সমকোণ সংলগ্ন বাহুদ্বয় মানে হচ্ছে লম্ব আর ভূমি। এই যে সমকোণ মানে এইটা, এই সমকোণ সংলগ্ন বাহু মানে এই কোণের সাথে যে বাহু দুইটা লেগে আছে, এইটা আর এইটা লম্ব ভূমি। হ্যাঁ, একটা হলো 3, একটা হচ্ছে 4, তাহলে একটা 5 হবে, কারণ আমরা জানি যে অতিভুজ 3:4:5। হ্যাঁ, তাহলে এটা হবে 5, তাহলে উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার। তবে আপনি যেহেতু লম্বভূমি দেওয়া আছে, আপনি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবেন, এটাকে সি ধরবেন, তখন লিখবেন সি স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু 9 আর 16 25, অতএব সি ইকুয়াল টু √25 মানে হচ্ছে 5। মানে অঙ্ক যে সূত্র দিয়ে করা যাবে না, ব্যাপারটা এরকম না, দেখে উত্তর করা যেতে পারে, ভুলে গেলে পারে পিথাগোরাসের উপপাদ্য তো আছেই। তাহলে উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, বি নাম্বার অপশন রাইট। এবার কি বলছে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর অপর দুই বাহুর দৈর্ঘ্য। এবার অতিভুজের মান দেওয়া আছে 5, বলছে অপর দুই বাহুর দৈর্ঘ্য। সমকোণী ত্রিভুজ বললেই আপনি বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5, হ্যাঁ, 5:12:13, আচ্ছা 8:15:17, এই তিনজনের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 95%। তাহলে এখন অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 5, অতিভুজের দৈর্ঘ্য 5 এই যে এখানে আছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য 5 হলে অন্য দুই বাহু কি হয়, 3-4 হয়। তাহলে অন্য বাহু 3-4, এই যে 3 ও 4 সেন্টিমিটার, 4 ও 3 সেন্টিমিটার বা 3 ও 4 সেন্টিমিটার, আমাদের 1 নাম্বার অপশন রাইট, 1 নাম্বার অপশন রাইট। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 128 নাম্বার কি বলছে দেখেন, সবাই একটু তাকাবেন। একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু, সমকোণী ত্রিভুজ
দুইটি বাহু 50 এবং 120 হলে অতিভুজের দৈর্ঘ্য কত? আচ্ছা, অতিভুজের দৈর্ঘ্য চাইছে, এবার কিন্তু অতিভুজের দৈর্ঘ্য চাইছে। এখন লম্ব, এখন 50 120 এটা কিন্তু আমাদের কোনো অনুপাতের সাথে আমাদের ম্যাচ করছে না, তার মানে গুণিতকের সাথে ম্যাচ করবে, কোনো সমস্যা নেই, আমি করে দিব। তাইলে দুই বাহু, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে এবি, তাহলে এ হলো 50 আর বি হচ্ছে কত? 120। আর অতিভুজের মান চাইছে, অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজকে আমরা সি দ্বারা প্রকাশ করি, এটা বের করব। এখন বলেই দিছে এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ওরা বলেই দিছে এটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা পিথাগোরাসের উপপাদ্য মানবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই অতিভুজের মান বের করব। তাহলে সূত্র কি? সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সি স্কয়ার ইকুয়াল টু এ মানে হচ্ছে 50, তাহলে 50 স্কয়ার, বি মানে হচ্ছে 120, তার মানে 120 এর স্কয়ার। তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু 50 স্কয়ার 2500, হ্যাঁ, আর 120 এর স্কয়ার 12 স্কয়ার 144, আর একটা শূন্য থাকলে স্কয়ার করলে ডাবল হবে, বুঝছেন? এই যে 5 স্কয়ার 25, একটা শূন্য আছে তাই দুইটা হয়েছে, স্কয়ার করলে শূন্য ডাবল হয়, বর্গমূল করলে শূন্য অর্ধেক হয়। 120 এর 12 স্কয়ার 144, আর একটা শূন্য আছে, স্কয়ার করে ডাবল হয়েছে। তাহলে সি স্কয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে 1,69,000, 1,69,000, হ্যাঁ। তাহলে সি ইকুয়াল টু রুট 1,69,000। এখন বর্গমূল করলে এই দুইটা শূন্যর জায়গায় হবে একটা শূন্য, আর 169 এর বর্গমূল 13, দেখছেন সেই বর্গমূল এখন কাজে লাগতেছে, কারণ 130। এই জন্য বর্গমূলটা কেন আগে করাইছি, কারণ দেখেন ওগুলোর অ্যাপ্লিকেশন আছে, বুঝতে হবে। আচ্ছা, তাহলে 130, তাহলে আমাদের উত্তর হচ্ছে 130, যে 4 নম্বর অপশন। এখন প্রশ্ন হচ্ছে এইটা কি ভাই আমরা ওই অনুপাত দিয়ে করতে পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। কিভাবে দেখেন, আমাদের এখানে 3:4:5, 5:12:13, এই যে অনুপাতটা দেখতেছেন না, এই অনুপাতের এই দেখেন এই 5 দুই বাহু দেওয়া আছে 50 আর 120, 50 আর 120, তার মানে এই দুই বাহুকে 10 দিয়ে গুণ করেন, 10, 5 10 50, 12 10 120, দেখেন তাহলে 10 গুণিতক, এই অনুপাতের 10 গুণিতক, বোঝা গেছে? তাহলে 5 10 50, 12 10 120, 13 10 130, এই জন্য লাস্টে 130 আসছিল। 10 গুণিতক, 5:12:13, 10 গুণিতক, কথা কি বুঝতে পারছেন? ওকে, বেশি কনফিউশন হলে পরে আপনি অত টেনশন করবেন না, করে ফেলবেন, করে ফেলবেন হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, হ্যাঁ, এত টেনশন করবেন না। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 8 ফুট, ভূমি 8 ফুট, ওকে ফাইন, ভূমি 8 ফুট, লম্ব 6 ফুট হলে অতিভুজের দৈর্ঘ্য কত? দেখেন ভূমি 8 ফুট, লম্ব 6 ফুট, অতিভুজের দৈর্ঘ্য কত? এখন আমরা এই ভূমি আর লম্বকে এ বি দ্বারা প্রকাশ করি না, তাহলে এটা হচ্ছে এ ইকুয়াল টু 8, লম্ব বি ইকুয়াল টু হচ্ছে 6, আর অতিভুজ চাইছে মানে সি ইকুয়াল টু হোয়াট? আপনি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বের করে ফেলেন। তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার, এ মানে 8 স্কয়ার, প্লাস বি স্কয়ার মানে 6 স্কয়ার। তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু 64 প্লাস 36, তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু 100। তাহলে সি ইকুয়াল টু রুট 100, আর রুট 100 মানে 10, তার মানে অতিভুজের মান 10, এই যে 10 ফুট আছে অপশনে। মানে সূত্র দিয়ে করতে পারবেন না, ব্যাপারটা এরকম না, অবশ্যই পারবেন। এখন এটা কি অনুপাত দিয়ে করা যাবে না? ওই অনুপাতগুলো দিয়ে অবশ্যই যাবে। এই যে 3:4:5, দেখেন তো ভূমি আর লম্ব 8 আর 6 দেওয়া আছে, তার মানে ভূমি লম্বের মান দেওয়া আছে, তো এইগুলা 2 গুণ করেন, 2 গুণ, এই যে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 8 10, কথা কি বুঝছেন? এগুলা প্র্যাকটিস করতে করতে একসময় আপনার মাথায় চলে আসবে, টেনশন করার দরকার নাই, এগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, হ্যাঁ, গাইতে গাইতে গায়েন, বুঝছেন? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গান গাইতে গাইতে গায়েন হয়ে যায়। যেমন মাহফুজুর রহমান, আগে মানুষ গান শুনতো না, এখন মানুষ ইউটিউবে সার্চ দিয়ে তার গান শুনে। তারপরে হিরো আলম, তার মানে মিলিয়ন ভিউজ, হ্যাঁ, তার মানে গাইতে গাইতে গায়েন, বুঝতে হবে। কেউ মাইন্ড করেন না, ফান করলাম জাস্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবার দেখেন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু 8 একক, সমকোণ সংলগ্ন বাহু 8 একক এবং সন্নিহিত বাহু 15 একক হলে অতিভুজ কত? আচ্ছা, সমকোণ সংলগ্ন বাহু 8 একক এবং সন্নিহিত বাহু 15 একক হলে অতিভুজ কত? তাহলে সমকোণ সংলগ্ন বাহু
এই দেখেন সমকোণ সংলগ্ন বাহু 8 একক, 8 একক সন্নিহিত বাহু বা সমকোণ সংলগ্ন বাহু বা সন্নিহিত বাহু একই কথা। হ্যাঁ, সমকোণ সন্নিহিত বা সমকোণ সংলগ্ন একই কথা। তাহলে একটা হচ্ছে 8 একক আর একটা হচ্ছে 15 একক। বলছে অতিভুজের মান কত, এটা কত? তাহলে আমরা তো অনুপাত জানি 8 15 17। তাহলে 8 15 17, তাহলে একটা 8 একটা 15। এই সমকোণ সংলগ্ন বাহু একটা 8 আর এই সমকোণ সন্নিহিত বাহু একটা 15। সংলগ্ন বাহু সন্নিহিত বাহু একই কথা, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে 8 15 17, তাহলে এই যে 17 একক, 8 15 17। নেক্সট, সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 12। দেখেন এই যে একটা হলো 5 একটা হলো 12, অতিভুজের মান কত? তাহলে এখন প্রশ্ন হচ্ছে একটা 5 একটা 12, তাহলে এটাকে এ ধরবেন, এই 5 কে ধরবেন এ, এই 12 কে ধরবেন বি, আর অতিভুজের মান বের করতে বলছে, অতিভুজকে ধরবেন সি। ব্যাস। তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 25 আর 12 স্কোয়ার 144। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 169। তাহলে সি ইকুয়াল টু রুট 169 মানে হচ্ছে 13। তাহলে উত্তর হচ্ছে 13। আর আপনারা সবাই জানেন যে 5:12:13, 5 আর 12 হলে বাকিটা অবশ্যই 13 হবে, তাই না? 5 12 দেওয়া আছে, তাহলে বাকিটা 13 হবে। তাহলে উত্তর হচ্ছে 13, এই যে 4 নম্বর অপশন। ঠিক আছে, 4 নম্বর অপশন 13। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। এর আগেরটাও কিন্তু করা যেত। এই যে এইটা একটাকে ধরবেন এ ইকুয়াল টু ধরবেন 8, বি ইকুয়াল টু ধরবেন 15 আর সির মান বের করবেন। সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8 স্কোয়ার 64, 15 স্কোয়ার 225, দুইটা যোগ করলে 289, তার উপরে রুট করলে 17, 17 স্কোয়ার 289। আচ্ছা, 1 থেকে 30 পর্যন্ত বর্গ কেন মনে রাখতে বলছি আজকে ভালো করেই বুঝতেছেন আশা করছি। এবার দেখেন কি বলছে। এবার ত্রিভুজের নাম উল্লেখ করে দিচ্ছে। ত্রিভুজের নাম বলছে এবিসি সমকোণী ত্রিভুজ। বলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসি 12, বিসি হচ্ছে অতিভুজ, লম্ব এবি 3 হলে ভূমি এসি কত? তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, চিত্র আঁকাই। তাহলে অতিভুজ বিসি, তার মানে এইটা হলো অতিভুজ, তাহলে এটা বি হলে এটা সি হবে আর এটা এ হবে, কারণ অতিভুজ বিসি হতে হবে। তার মানে অতিভুজের দুই কোণায় বি আর সি দিতে হবে। তাহলে এটা হলো 5 এ বি, এটা হলো 3, তাহলে এটা 4 হবে, কারণ 3:4:5 মুখস্থ, 3:4:5। অথবা এই এসির মান বের করতে বলছে, এটা কত? কি করলাম, এই এসির মান বের করতে বলছে, এটা কত? তাহলে আমরা কি করবো, আমরা জানি, ধরলাম এটা হচ্ছে বি। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজের মান 5, তাহলে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই বিটা বের করতে হবে। এবার 5 স্কোয়ার 25 ইজ ইকুয়াল টু 9 প্লাস বি স্কোয়ার। তাহলে 25 মাইনাস 9 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। 25 থেকে 9 গেলে 16, 16 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট করলে রুট 16 ইজ ইকুয়াল টু বি। তার মানে বির মান হচ্ছে রুট 16 মানে 4। তাহলে বি ইজ ইকুয়াল টু 4। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এগুলো অনুপাত মনে থাকলে অঙ্ক দেখেই উত্তর দিবেন, মনে না থাকলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে উত্তরটা দিতে হবে। ওকে ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে সবাই একটু তাকান। বলছে এবিসি ত্রিভুজের বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, বিসি 5 সেন্টিমিটার, এসি 13 সেন্টিমিটার। বলছে এবিসি এর অপর বাহু এবি এর মান কত? তাহলে আমি আগে চিত্র আঁকাবো, এবং চিত্র আঁকানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বি কোণ যেহেতু 90 ডিগ্রি, তার মানে ত্রিভুজ আঁকানোর পরে এই বি কোণ দিতে হবে 90 ডিগ্রির জায়গায় দিতে হবে বি কোণ, আর বাকি জায়গায় এবিসি আলাদা করে আপনি যে ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। মানে এসি আপনি যাই দিতে পারেন, কিন্তু বি কোণ যেহেতু 90, এইগুলা ভুল হলে কিন্তু অঙ্কই ভুল হয়ে যাবে। এবার বিসি 5, বিসি মানে বুঝতে পারছেন এই যে এটা 5, এসি 13 মানে এই কোণ এটা 13। বলছে এবি কত? ধরে নেন যে এবি হচ্ছে এ, এটা হচ্ছে এ, তারপর পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেন, 13 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস a স্কয়ার, সেখান থেকে এর মান বের করবেন। আর আপনি জানেন যে 5:12:13 এটা আমাদের সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13। তার মধ্যে 5 দেওয়া আছে 13 দেওয়া আছে, তাহলে বাকিটা হবে 12। তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন, বাকিটা হচ্ছে 12 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 134 134-এ কি বলছে? 134-এ বলছে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। খেয়াল করেন, এবি ইকুয়াল টু এসি, তাহলে এবি আর এসি সমান।
যদি কোণ এ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে এবং এ ইকুয়াল টু 3 সেন্টিমিটার হয়, তবে বিসি কত? আচ্ছা, এটা আপনি অবশ্যই বর্ণনা অনুসারে আগে একটা চিত্র আঁকবেন। কি বলছে? ত্রিভুজ এবিসি, এবি ইকুয়াল টু এসি, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে এবি ইকুয়াল টু এসি মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাকান, তাহলে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। এই যে এ বি সি, এই এ বি ইজ ইকুয়াল টু এসি, এইটু 5, এই টোটালটাও 5। এবার কি বলছে? কোণ এর সমদ্বিখণ্ডক, কোণ এ মানে যে এই কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক মানে একটা রেখা যা এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করবে, সেটা হলো এই কোণের সমদ্বিখণ্ডক। ওকে, তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে, মানে এই বাহুকে, এই যে, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে এই বিন্দুতে ছেদ করবে। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক নিলাম, এই যে, যদিও সমদ্বিখণ্ডক হচ্ছে কিনা জানি না। এই যে এ কোণের সমদ্বিখণ্ডক, এটা হলো সমদ্বিখণ্ডক, এই যে এই রেখাটা, এই সমদ্বিখণ্ডক রেখাটা বিসি বাহুকে এই বিন্দুতে ছেদ করছে, মানে এই বিন্দুটা হচ্ছে ই। এখন একটা থিওরি আপনাকে এটা জানতে হবে, সেটা হচ্ছে, এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন প্লিজ। সমদ্বিবাহু ত্রিভুজের, এদিকে তাকান, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ বা সমান সমান বাহুদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে সেই কোণের সমদ্বিখণ্ডক এই ভূমির উপর লম্ব। এই থিওরি আপনাকে জানতে হবে। আবার বলছি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় যে বিন্দুতে মিলিত হয়, হ্যাঁ, যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দু থেকে এই কোণের সমদ্বিখণ্ডক এই ভূমির উপর লম্ব। অথবা এইভাবে পড়বেন, এই কোণটাকে শীর্ষকোণ বলে, বলছিলাম গত ক্লাসের আগের ক্লাসে। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমির উপর লম্ব। তার মানে এই শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমির উপর লম্ব, মানে এই কোণটা 90, এই কোণটা 90, ব্যাস। তা যেহেতু, তার মানে আমি কি বলতে পারি, ত্রিভুজ এ বিই সমকোণী ত্রিভুজ বলা যায় কিনা বলেন, এইবার বলেন। বলা যায় ত্রিভুজ এ বিই এটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ। আবার সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, সেই অতিভুজের মান 5। দেখতেছেন, মিলতেছে কিন্তু, খেয়াল করছেন। এবং বলছে এ ইজ ইকুয়াল টু 3, এই মানে এই যে এটার দৈর্ঘ্য 3 বলছে। তাহলে বিসি এর মান কত? মানে এই পুরোটার মান চাইছি। সবাই একটু তাকাবেন প্লিজ। এখন আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 5 হয় আর একটা যদি 3 হয়, তাহলে এটা 4 হবে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ কিন্তু এ বিই, এই যে এ বিই মানে এইটুক সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ যেহেতু 5, এটা যেহেতু 3, তাহলে মিলে গেছে 3:4:5 এই অনুপাতের সাথে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে এক বাহু 3, এক বাহু 5, তাহলে আর এক বাহু 4 হবে। মানে এই ত্রিভুজের এই বাহুটা 4, মানে এইটুক 4। তো এইটুক 4 হলে এইটুকু তো 4 হবে, কারণ এইটাও তো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90, এর অতিভুজ 5, লম্ব 3, তাহলে ভূমি এটা 4। তার মানে বিসির মান হচ্ছে 4, 4, 8। তাহলে উত্তর হচ্ছে 4 + 4 = 8 সেন্টিমিটার। বুঝছেন কি? দেখেন, সমকোণী ত্রিভুজ সরাসরি কোশ্চেন না, বাট সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড। কথা কি বুঝতে পারছেন? এবার কি বোঝা গেছে? না বুঝলে বলেন প্লিজ। জি, এই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে লম্বভাবে, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটাও লিখে রাখতে পারেন, এটা থিওরি। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এই যে এইটুক আর এইটুক সমান, এই জন্য বলা হচ্ছে সমদ্বিখণ্ডিত করতেছে, মানে এই দুই ভূমিকে সমান 2 ভাগে ভাগ করতেছে। আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি সমকোণী ত্রিভুজের, এই যে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে উহার অতিভুজের দৈর্ঘ্য কত? দেখেন, এখানে কিন্তু আমাদের অনুপাত দিয়ে সরাসরি করা যাচ্ছে না মনে হচ্ছে, তবু আমি করে দিব, সমস্যা নাই। ঘুম ধরে ঘুমান, ঘুম ধরলে আর কি করার আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে বুঝতে হবে এখানে কি বলছে। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। তাহলে ভূমির দৈর্ঘ্য বেশি, একটু তাকাতে হবে কিন্তু, এখানে ধরা ভুল হলে কিন্তু বিপদ। ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, 1 মিটার কম। তাহলে আমি সবসময় বলছি ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম। আমি একটা ত্রিভুজ আঁকাই, ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম। তাইলে তার মানে এই ভূমির দৈর্ঘ্য যদি x হয়, ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম,
তার মানে লম্বের দৈর্ঘ্য যদি x হয় তাহলে ভূমির দৈর্ঘ্য হবে x মাইনাস 1। এইটুকু বুঝছেন কিনা বলেন তো? ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, মানে লম্ব যা হবে ভূমি হবে তার চেয়ে 1 কম। তাহলে লম্বকে আমি ধরলাম x, আর তাহলে ভূমি হবে x মাইনাস 1। এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, এবং লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি, তার মানে লম্ব এই যে লম্বকে x ধরছি না, এই লম্ব x অপেক্ষা এই অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, তো এটা x হলে এটা হবে x প্লাস 1। এই হলো সেই ত্রিভুজ যার বর্ণনা এখানে দেওয়া আছে। অঙ্কে বলছে অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজের দৈর্ঘ্য মানে এই মানটা চাইছে। এখন এই অতিভুজের দৈর্ঘ্য বের করতে গেলে আপনাকে x এর মান জানতে হবে, সেই x এর মান এখন পিথাগোরাসের উপপাদ্য এখানে অ্যাপ্লাই করে x এর মান বের করে বসায় দিতে হবে। কিন্তু আপনি যদি একটু চালাক চতুর হন, আপনার আমাদের সমকোণী ত্রিভুজের, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তার মানে তার অনুপাত হবে 3:4:5, হ্যাঁ, অথবা 5:12:13, অথবা 8:15:17, তাই তো? এখন দেখেন, এখন যে শর্ত দেওয়া আছে কোশ্চেনে, এই অনুপাতগুলোর মধ্যে সেই শর্তটা মানে কিনা দেখি। এইগুলা কিন্তু লম্বভূমি আর এটা অতিভুজ, হ্যাঁ লম্বভূমি, এদের মধ্যে একজন লম্ব একজন ভূমি। অঙ্কে বলতে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম। আমি ধরে নিলাম এটা ভূমি এটা লম্ব, তাহলে ভূমির 3 কি 4 1 মিটার কম না? ইয়েস, মানছে। এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। লম্ব অপেক্ষা মানে এই 4 অপেক্ষা অতিভুজ 5 কি 1 মিটার বেশি না? মানছে। তার মানে এই অনুপাতটা ওই শর্তগুলো মানতেছে। তার মানে এখানে যে সমকোণী ত্রিভুজের বর্ণনাটা দেওয়া আছে সেটা হলো 3:4:5, আর 3:4:5 হলে উহার অতিভুজের দৈর্ঘ্য হবে কত সেন্টিমিটার? এই যে 5 সেন্টিমিটার। কত হবে? 5 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার। ব্যাস, এই অনুপাত দিয়ে হয়ে গেল। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমি করে দিব, সমস্যা না। মূল নিয়ম তো করতেই হবে, মূল নিয়ম করতে হবে। লিখিত পরীক্ষা আসার উপযোগী কোশ্চেন এটা, হ্যাঁ, এমসিকিউতে আসছে, লিখিততেও আসার উপযোগী আর কি। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম এই যে কেন আমরা বলছে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, তার মানে ভূমি যা হবে লম্ব হবে তার চেয়ে 1 কম। তাহলে ভূমি হবে, ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, তার মানে লম্ব যা হবে ভূমি হবে তার চেয়ে 1 কম। তাই লম্বকে x ধরছি, ভূমি হচ্ছে x মাইনাস 1। এবং অতিভুজের লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি, তার মানে এই লম্ব যেহেতু x ধরছি, তাহলে x অপেক্ষা এই অতিভুজ হবে 1 মিটার বেশি, তাহলে লম্ব x হলে এটা হবে x প্লাস 1। এইবার এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার। অতিভুজ মানে কি? এখানে কিন্তু x প্লাস 1, তাহলে অতিভুজ স্কয়ার মানে x প্লাস 1 এর হোল স্কয়ার। এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে x মাইনাস 1 এর হোল স্কয়ার। এইবার এটাকে সমাধান করে x এর মান বের করতে হবে। এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলেন। তাহলে এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে a স্কয়ার প্লাস এটাকে a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, দেখেন এই পাশ থেকে x স্কয়ার আর x স্কয়ার কেটে দিলাম, হ্যাঁ কেটে দিলাম, কারণ এই x স্কয়ার এই পাশে আসলে মাইনাস x স্কয়ার হবে, তাই না? তাহলে এই x স্কয়ার এই পাশে আসলে মাইনাস x স্কয়ার আর প্লাস x স্কয়ার কেটে দিয়ে আগে কেটে দিলাম। এটা হচ্ছে 2x প্লাস 1 স্কয়ার মানে 1, x স্কয়ার থেকে গেল থাকুক। এখানে হচ্ছে মাইনাস 2x আর এখানে হচ্ছে প্লাস 1। আচ্ছা, এখন এই প্লাস 1 আর প্লাস 1 কাটা কিভাবে? এই প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 হবে, কেটে যাবে, ঠিক আছে? এখন তাহলে 2x ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2x, আর তো কিছু কাটাকাটির সুযোগ নাই। আচ্ছা, এখন এই পাশ থেকে আচ্ছা 2x ইজ ইকুয়াল টু, এখান থেকে x কমন নেন তো, x মাইনাস 2, উভয় পাশ থেকে x কেটে দেন, তাহলে এই পাশে থাকতেছে 2, ওই পাশে থাকতেছে x মাইনাস 2। হ্যাঁ, তাহলে এখন এই মাইনাস 2 এই পাশে নিয়ে আসলে 2 আর মাইনাস 2 এই পাশে আসলে প্লাস 2 ইজ ইকুয়াল টু x, তাহলে x ইজ ইকুয়াল টু 4, x এর ভ্যালু 4 বের হইছে। তাহলে আমার চাইছে কিসের মান? অতিভুজের দৈর্ঘ্য। তাই আমি x এর মান বের করছি মানে কেবল এইটা বের হইছে, অতিভুজের দৈর্ঘ্য। তাহলে অতএব অতিভুজ ইজ ইকুয়াল টু x প্লাস 1 ইজ ইকুয়াল টু x এর মান 4 বের হইছে, 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। তাহলে অতিভুজের মান 5। ক্লিয়ার বিষয়টা এখানে বুঝছেন সবাই? জি জি, ওটা বুঝাই দিছি। এবার কি বুঝছেন? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। ক্যালকুলেশনে কোনো সমস্যা থাকলে বলেন প্লিজ। ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে কিনা প্লিজ। এখানে যে বর্ণনা দেওয়া আছে, বর্ণনা অনুসারে বাহুগুলোর মান ধরে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে
কাজ করতে হবে। দেখেন বোঝেন কিনা, কোথাও কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করেন। আচ্ছা, আচ্ছা ক্লিয়ার বলছেন সবাই? এখন আমি একটা কথা বলে নেই, এই যে এই লাইনে একটু ভুল আছে এই জায়গাতে, যদিও এমসিকিউতে এসব ভুল হবে না, কারণ এমসিকিউতে তার কেউ দেখতে আসবে না। এখানে একটা ভুল আছে, আমি এই পাশ থেকে এক্স কমন নিয়ে দুই পাশ থেকে এক্স কেটে দিছি। এই কাজটা করা যাবে না লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় কখনো চলক, দুই পাশ থেকে চলক কাটা যায় না। চলক কাটা যায় না, চলক মানে যার মান বের করবেন অজানা রাশি, সেটার মান কখনো দুই পাশ থেকে কাটাকাটি করা যায় না। কেন করা যায় না? কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই যে এক্স এর স্কোয়ার আসছে, মানে এই সমীকরণের মূল মানে এক্স এর মান বেরোবে দুইটা। মনে রাখবেন, কোন সমীকরণে এক্স এর ঘাত যত, সর্বোচ্চ ঘাত যত, ওই সমীকরণে সমাধান করে এক্স এর মান ততটা বের হবে। তো এটাতে এক্স এর ঘাত ছিল 2, তার মানে এই সমীকরণ সমাধান করে এক্স এর 2টা মান আসবে, কিন্তু আপনি কাটাকাটি করার পরে এক্স এর মান আসছে 1টা। এটা ভুল, এটা আপনার লিখিত পরীক্ষা 0 দিয়ে দিবে। এমসিকিউতে ভুল হবে না, কারণ এমসিকিউতে তো আর কেউ দেখতে আসতেছে না আপনি কিভাবে সলভ করছেন, ঠিক আছে? এই জায়গাতে ভুল আছে। তাহলে কি করবেন? লিখিত পরীক্ষায় আপনি এই পুরো সমীকরণটা সমাধান করতে হবে, এখানে এইগুলো কাটাকাটি করা যাবে না। কিভাবে দেখেন আমি দেখা দিচ্ছি। তাহলে এই পাশে থাকতেছে 2x আর ওই পাশে থাকতেছে হচ্ছে x স্কয়ার মাইনাস 2x। ওকে, আসুক আসুক, দুইটা মান আসুক। কিভাবে দেখাচ্ছেন? আচ্ছা, এখন এই 2x কে ওই পাশে নিয়ে যান। এই 2x কে ওই পাশে নিয়ে গেলে এই পাশে 0 থাকবে, কিছু থাকবে না, 0 থাকবে। আর ওই পাশে আছে x স্কয়ার মাইনাস 2x, হ্যাঁ মাইনাস 2x, আর এই 2x ওই পাশে গেলে মাইনাস 2x। তাহলে 0 ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x, x স্কয়ার মাইনাস 4x। তাহলে 0 ইজ ইকুয়াল টু x কমন নিলে x মাইনাস 4, ঠিক আছে? তার মানে x ইন্টু x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এইবার আপনাকে বলতে হবে হয় x ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 4। তাহলে x এর দুইটা মান বের হয়েছে, বলছিলাম না, এই যে একটা মান 0 আসছে আর একটা মান 4 আসছে। তারপরে আপনি লিখবেন এই 0 মানটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ এগুলো তো সমকোণী ত্রিভুজের বাহু। এদিকে তাকান, সমকোণী ত্রিভুজের বাহু, এটা x ধরছিলাম, এটা x মাইনাস 1, এটা x প্লাস 1। এগুলা কি সমকোণী ত্রিভুজের বাহু না? তা কোন ত্রিভুজের বাহু কি 0 হতে পারে? 0 হলে কোন ত্রিভুজের এক বাহুর মান যদি 0 হয় তাহলে কি ত্রিভুজ হবে? হবে না। হ্যাঁ, এই যে আমি করে দিলাম মিডিল টার্ম এখানে করা লাগলো না, এমনিতেই হয়ে গেছে। এই যে দুইটা মান আসছে, এবার কি বুঝছেন? x ইজ ইকুয়াল টু 0, 4, 0। এখন 0 গ্রহণযোগ্য নয় কেন? কারণ 0, x তো x কি, x হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা বাহু, লম্ব, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের বাহু কি 0 হতে পারে? তাহলে কি সেটা ত্রিভুজ হবে? মান আপনাকে দুইটা বের করতে হবে, তারপরে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয় সেটা বলে দিতে হবে। কিন্তু আপনি আগে থেকেই মান একটা কাটিয়ে দিচ্ছেন, এই কাজটা করা যাবে না। আশা করি বুঝছেন। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ। তাহলে এমসি আর যারা বুঝতে পারবে অঙ্ক পড়ে যে এটা 3:4:5 এর সাথে মিলে গেছে, সেটা দেখাই দিলাম। 3:4:5 এর সাথে মিলে গেছে। অতিভুজের মান চাইছে। না কমন নেই, কমন নিচে তো সমস্যা কি? আমি তো মান দুইটা বের হয়েছে কিনা, দুইটা মান বের হয়েছে কিনা বলেন। দুইটা মান আপনাকে আনতে হবে, কিন্তু যখন আপনি কেটে দিবেন দুই পাশ থেকে x, তখন আর দুইটা মান আসবে না, আসবে একটা। কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের মান আসে কত? দুইটা মান আসবে x এর মান। বলেন লেফট আনলে কি হবে? বলেন লেফট আনলে কি হবে? কি আসছিল? এই পাশে 2x ছিল না, এই পাশে ছিল 2x ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2x, এই তো ছিল। আচ্ছা আনেন, এই পাশে আনেন, এগুলো সব এই পাশে আনেন। তাহলে এই পাশে আছে 2x, তাহলে এই পাশে থেকে 2x আনেন, এদিকে 2x আনলে আচ্ছা বাদ দেন, আপনি ইকুয়েশনটা ঘুরাই দেন তো, ইকুয়েশনটা ঘুরাই দেন। এইটাকে এই পাশে লেখেন আর এটাকে ওই পাশে লেখেন। এই পুরোটা এক পাশে, মানে ইকুয়েশনটা উল্টাই দেন, মানে বাম পাশকে ডান পাশে, ডান পাশটা বাম পাশে নেন, এটা করা যায়। পুরো তার মানে x স্কয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 2x। এইবার এই 2x কে এই পাশে আনেন তো, এত কম বুঝলে কিন্তু বিপদ। এই প্লাস 2x এই পাশে আসলে মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0। এইবার x স্কয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0। কেন প্লাস 4x কেন? এবার x কমন নেন, x কমন নিলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x 0 না হলে x মাইনাস 4 0, একটা মান 0 একটা মান 4, সমস্যা কি?
মনে রাখবেন, কোন দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হলে সব এক পাশে নিয়ে আসতে হয় আর এক পাশে জিরো বানাতে হয়, নাহলে দ্বিঘাত সমীকরণ সমাধান করবেন কিভাবে? কোন দ্বিঘাত সমীকরণ মানে এক্স এর উপরে যেখানে 2 থাকে পাওয়ার, সেটা সমাধান করতে হলে সব এক পাশে নিয়ে আসতে হয় আর এক পাশে জিরো রাখতে হয়। এই জন্য আমরা সব এক পাশে নিয়ে আসি আর এক পাশে জিরো রাখতেছি। কথা বোঝেননি? হ্যাঁ, এবার তাকান, আমি একটু বলে দিব এখানে শর্টকাটে কিভাবে করা যাবে। এখানে কিসের মান চাইছে সবাই তাকান প্লিজ, এদিকে তাকান। এখানে কিসের মান চাইছে? একটি সমকোণী, এটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি হলে উহার অতিভুজের দৈর্ঘ্য কত? চাইছে অতিভুজের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য চাইছে? আচ্ছা, চাইছে অতিভুজের দৈর্ঘ্য। এদিকে তাকান, বলেন। তার মানে অপশনে অতিভুজ দেওয়া থাকবে। চাইছে অতিভুজের দৈর্ঘ্য, তার মানে অপশনে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকবে। তাহলে এই যে অপশনে 4টা মান দেওয়া আছে, দিকে তাকান, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এগুলো হলো অতিভুজের মান। এখন আমরা আমাদের যে পরিচিত 3টা অনুপাত আছে, কি কি? 3:4:5। এদিকে তাকান, দেখেন কত সহজে অঙ্কটা করে ফেলবেন, করাই লাগবে না, ওসব মূল নিয়ম করাই লাগবে না। 5:12:13। ওকে, 8:15:17। এই তো। এখন দেখেন, এখন যেহেতু অতিভুজের মান চাইছে, এখন অপশনে যে অতিভুজগুলো দেওয়া আছে, আমি দেখবো যে আমার অতিভুজের যে 3টা মান আছে, আমরা যে অতিভুজের 3টা মান জানি, এদিকে তাকান, আমরা অতিভুজের যে 3টা মান জানি, এই 3টা মানের মধ্যে কোনো মান আছে কিনা অপশনে, এটা আমরা প্রথমে দেখব। না না না, এবার একটু ভিন্ন ভাবে, এটা বোঝাইনি ভাই, আমি কেন বোঝাচ্ছি আমি তো জানি। আমরা দেখবো যে আমাদের যে 3টা অতিভুজের মান আছে, সেই মানটা অপশনে কোথাও আছে কিনা। 5, 13, 17 মধ্যে কেউ আছে? 4, এই যে আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এই অপশনটা আমার উত্তর হতে পারে। যদি এই অপশন, এই মানটা যদি আমার এই অপশনের শর্তগুলোকে স্যাটিসফাই করে, তাহলে এটা উত্তর, না হলে না, বুঝতে হবে কিন্তু। তাহলে অতিভুজের মান যদি 5 হয়, সেক্ষেত্রে এই দুইজনের মধ্যে একজন লম্ব একজন ভূমি না? তাইলে এটাকে আমি দেখেন, সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম। ভূমির দৈর্ঘ্য, এটাকে ভূমি ধরেন, এটাকে লম্ব ধরেন। তাহলে ভূমির দৈর্ঘ্য কি লম্ব অপেক্ষা 1 মিটার কম, মানে এই 3 কি 4 1 মিটার কম হচ্ছে না? হচ্ছে, শর্ত মানছে। এবং লম্ব মানে এটা, লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি, তার মানে এই লম্ব 4 অপেক্ষা অতিভুজ 5 1 মিটার বেশি। তার মানে এই অনুপাতটা আমার এই শর্তগুলো মানছে। সুতরাং আমার এই অনুপাতটাই হচ্ছে এই অঙ্কের সেই সমকোণী ত্রিভুজকে বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে অতিভুজের দৈর্ঘ্য 5, তার মানে আমার উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার। কথা কি বুঝছেন? খালি 5 সেন্টিমিটার এখানে আছে বলে মানে দিবেন তা না। এই বাকি 2টা মান এইখানে অঙ্কে যে কথাগুলো বলছে সেটাকে স্যাটিসফাই করে কিনা সেটাও দেখতে হবে। ঠিক আছে, এবার দেখেন, আমি এরকম আরো কিছু অঙ্ক পরীক্ষাতে আসছে, যে 33তম বিসিএস আসছে। এবার ক্লিয়ার হবেন যে কেন আমি এরকম দেখালাম। দেখেন, বলছে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত? কিসের মান চাইছে? অতিভুজ। এদিকে তাকান, কিসের মান চাইছে? অতিভুজ। তার মানে অপশনে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অতিভুজ। অপশনে যেগুলো দেওয়া আছে এগুলো কি? এগুলো হচ্ছে অতিভুজ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে 3টা ত্রিভুজ জানি তাদের অনুপাত হচ্ছে 3:4:5, 5:12:13, 8:15:17। আমাকে যেহেতু অতিভুজ বের করতে বলছে, আমি তাহলে এই 3টা অতিভুজ এর মধ্যে কোনো একটা অপশনে আছে কিনা খুঁজে বের করবো। দেখেন, অপশনে কোথাও 5, 13, 12 এই মান কোথাও নাই। তার মানে বুঝতে হবে এই 3টা অনুপাতের মধ্যে সরাসরি আসে নাই। এই 3টা অনুপাতের গুণিতক চিন্তা করতে হবে। এখন বলেন তো, এই অপশনে যে মানগুলো আছে সেই মানগুলোর মধ্যে এই 10 কি এই 3 জনের সমান না হোক, এই 3 জনের কারো গুণিতক আছে? এই 5-এর 2 গুণিতক, 5-এর 2 গুণ করলে 10 হয়। তার মানে এই মানটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করেন তো, 2 দিয়ে গুণ করে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10। তার মানে আমার এখানে যে সমকোণী ত্রিভুজের বর্ণনা দেওয়া আছে সেই ত্রিভুজটা এই অনুপাতে হতে পারে। এবার দেখতে হবে, কারণ এই যে অতিভুজটা 10, এই অতিভুজকে 10 বানাতে হবে না? হ্যাঁ, সরাসরি তো এখানে 10 নাই, 10 বানায় তারপরে টেস্ট করতে হবে। আর 10 বানাতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। এইবার আমি দেখব
সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, আমি এটাকে লম্ব ধরবো, কারণ এই দুইজনের মধ্যে লম্ব ভূমি ইচ্ছা মতো ধরতে পারেন, আপনার সমস্যা নাই, অঙ্কে যেভাবে বলা আছে আপনি সেভাবে ধরবেন। লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তাই এটা যদি লম্ব হয় 6 8 এর চেয়ে 2 সেন্টিমিটার ছোট, মিলছে, ইয়েস। কিন্তু অতিভুজ মানে 10, ভূমি অপেক্ষা মানে ভূমির চেয়ে 2 সেন্টিমিটার বড়, তার মানে যে 8 8 এর চেয়ে 2 সেন্টিমিটার বড় 10, তার মানে দেখছেন এই অনুপাতটা আমার এই শর্তটাকে মানছে, তার মানে এই 10ই হচ্ছে আমার উত্তর, আর অন্য অপশনে যাওয়া লাগলো না। এবার কি ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা কি বুঝছেন প্লিজ? এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি মানে অপশন টেস্ট না করে আমি যদি মূল কনসেপ্ট দিয়ে করতে চাই, পারবো না? অবশ্যই পারবেন। কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, লম্ব হলো ছোট কার চেয়ে? ভূমির চেয়ে, তাহলে ভূমি যদি x হয় তাহলে লম্ব হচ্ছে 2 সেন্টিমিটার ছোট, তার মানে লম্বর মান হবে x - 2। কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা, অতিভুজ মানে এইটা, ভূমি অপেক্ষা মানে এই x এর চেয়ে 2 সেন্টিমিটার বড়, তার মানে এই x হবে x এর চেয়ে 2 সেন্টিমিটার বড়, x এর চেয়ে 2 সেন্টিমিটার বড় মানে x + 2, এই তো। তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। যাই হোক, এখন এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে x এর মান বের করবেন, সেই x এর মান এখানে বসাই দিয়ে অতিভুজের মান বের করবেন। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এখন দেখেন, তাহলে এখান থেকে অতিভুজ এই যে অতিভুজ হচ্ছে এটা, তাহলে অতিভুজ স্কয়ার মানে x + 2 এর স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে লম্ব স্কয়ার মানে x - 2 এর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে x স্কয়ার। এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a + b এর হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a - b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার। উভয় পাশ থেকে x স্কয়ার ক্যান্সেল, এটা হলো 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু এই x স্কয়ার থাকলো, এটা হচ্ছে -4x প্লাস 4, উভয় পাশ থেকে 4 4 ক্যান্সেল, শোনেন উভয় পাশ থেকে 4 4 ক্যান্সেল, ওকে। আচ্ছা, এখন এই পাশে আছে 4x আর ওই পাশে আছে x স্কয়ার মাইনাস 4x। এবার ইকুয়েশনটা ঘোরাই দেন আগে, নাহলে বুঝবেন না অনেকে। এই পুরো পাশটা এই পাশে নিয়ে আসেন, এই পুরো পাশটা এই পাশে নিয়ে আসেন, এই পাশটা ওই পাশে নিয়ে যান, তাহলে x স্কয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 4x। এবার দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য এক পাশে 0 বানাতে হয়, সব এক পাশে নিয়ে আসতে হয়, তাহলে এই পাশে আছে x স্কয়ার মাইনাস 4x, এই 4x এই পাশে আসলে হবে -4x ইজ ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার মাইনাস 8x ইজ ইকুয়াল টু 0, x কমন নিলে x - 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় x ইজ ইকুয়াল টু 0 অথবা x - 8 ইজ ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 8। এই 0 মানটা গ্রহণযোগ্য নয়, কেন? কারণ এটা তো সমকোণী ত্রিভুজের ভূমি, ভূমি x এর মান ভূমি, তাহলে ভূমি কি 0 হতে পারে? ত্রিভুজের ভূমি 0 হলে সেটা কি ত্রিভুজ থাকবে না? তাহলে x এর মান কত? 8। উত্তর কিন্তু 8 না, এই 8 আবার মেরে দিন না, মানে x এর মান 8 কিন্তু অঙ্কে তো x চাইনি, অতিভুজ চাইছে, তাহলে অতএব অতিভুজ, অতিভুজ এখানে কত? অতিভুজ তো x + 2, তাহলে অতিভুজ x + 2 ইজ ইকুয়াল টু x এর মান 8 তার সাথে 2 যোগ করলে 10। এটা হলো মূল নিয়ম, এটা আপনাকে এটা লিখিত পরীক্ষা আসার উপযোগী কোশ্চেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলছে? আরে এটার অপশন কই? এটার অপশন কাটা পড়ছে, দেখছেন? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, অতিভুজ 15 সেন্টিমিটার, সবাই তাকান, অতিভুজ 15 সেন্টিমিটার এবং অপর দুইটি বাহুর অন্তর 3 সেন্টিমিটার, অপর দুইটি বাহুর অন্তর 3 সেন্টিমিটার, ওই দুইটি বাহুর দৈর্ঘ্য কত? অপশন টেস্ট করা যাবে, অপশন টেস্ট করা যাবে কিন্তু, হ্যাঁ। এখন অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, এখন আমরা অতিভুজের দৈর্ঘ্য দিয়ে আছে, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের যে তিনটা অনুপাত আছে 3:4:5, 3:4:5, 5:12:13, ওকে, 5:12:13, আর একটা হচ্ছে 8:15:17। এখন আমার এখানে দেওয়া আছে কিসের মান? অতিভুজ 15। এখন আমার যে তিনটা ত্রিভুজ তাদের অতিভুজ হচ্ছে 5, 13 আর 17, তার মানে এই অপশনগুলোর মধ্যে কিন্তু অতিভুজে কোথাও 15 নাই। তার মানে আমি বুঝতে পারছি এখানে যে সমকোণী ত্রিভুজের বর্ণনা দেওয়া, সেই সমকোণী ত্রিভুজটা এই তিনজনের মধ্যে কেউ না, সরাসরি কেউ না, তাহলে নিশ্চয়ই এদের কারো না কারো গুণিতক। তাহলে অতিভুজের মান 15, এখন দেখতে হবে এই 15 এই তিনজনের মধ্যে কার গুণিতক, কারণ এই অতিভুজের মান তো এখানে 15 কোথাও নাই, তাহলে এই 15 এই তিনজনের মধ্যে কার গুণিতক? এই 5 এর গুণিতক। কত গুণিতক? 3 গুণিতক, 3 5 15, বুঝতে পারতেছেন? তাহলে 3 দিয়ে এখন সবাইকে গুণ করতে হবে, কারণ 3 3 হবে 9,
3 4 12, 3 5 15, মানে এখানে যে সমকোণী ত্রিভুজের কথা বলা সেটা হচ্ছে 9 12 15, এই সেই সমকোণী ত্রিভুজ। এই যে দেখেন, আমার কথা কি বুঝতেছেন? এখন দেখতে হবে যে আসলে এবং অপর দুই বাহুর অন্তর মানে বিয়োগফল 3, দেখেন তো 9 আর 12 বিয়োগফল 3 কিনা? ইয়েস, তার মানে মিলে গেছে, অঙ্কের শর্তের সাথে মিলে গেছে। তার মানে আমার উত্তর হচ্ছে অপর দুই বাহুর দৈর্ঘ্য একটা হলো 9, একটা হলো 12। হয়েছে কিনা বলেন তো? 9 আর 12, খুবই সহজ, শুধু আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। হ্যাঁ, এখন এগুলা শর্টকাট না করলেও করা যাবে, সমস্যা নেই। মুছে দেবো, এটা মুছে দেবো। আচ্ছা, তাহলে অতিভুজ দেওয়া আছে, অতিভুজ মানে সি, এটা হচ্ছে 15। অপর দুই বাহুর অন্তর হচ্ছে 3, তার মানে অপর দুই বাহুর মধ্যে তাকান একটু, এটা 15 দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর 3, মানে বিয়োগফল 3। তার মানে কি, একটা যদি x হয়, অপর দুই বাহুর মধ্যে একটা যদি x হয়, আর একটা হবে x - 3। অপর দুই বাহুর অন্তর যেহেতু 3, তাহলে অপর দুই বাহুর মধ্যে একটা x হলে আর একটা x - 3। এবার এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে x এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে 15, স্কয়ার ইজ ইকুয়াল টু x - 3 এর স্কয়ার প্লাস x স্কয়ার। আমার কথা কি বোঝা যাচ্ছে? 15 স্কয়ার 225 ইজ ইকুয়াল টু, এটাকে a - b হোল স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার। ওকে, এখানে থাকতেছে 225 ইজ ইকুয়াল টু x স্কয়ার আর x স্কয়ার মানে 2x স্কয়ার, হ্যাঁ, মাইনাস 6x প্লাস হচ্ছে 9। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এই ইকুয়েশনটা ঘুরাই দিই, এই পুরোটা এই পাশে নিয়ে আসি, মানে 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 225। এবার দ্বিঘাত সমীকরণ সলভ করার নিয়ম কি? সব মান এক পাশে নিয়ে আসতে হয় আর এক পাশে 0 বানাতে হয়। তাই যে 2x স্কয়ার মাইনাস 6x মাইনাস 225 এই পাশে নিয়ে আসলে পারে প্লাস 9 মাইনাস 225, প্লাস 225 এই পাশে মাইনাস হবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x স্কয়ার মাইনাস 6x আর এখানে থাকতেছে মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। এবার এটা সমাধান করতে হবে। তো সমাধান করার সময় এই সামনে কোনো সহগ থাকলে এটা দিয়ে এটাকে আবার গুণ করতে হয়। তবে 2 গুণ 216, দেখেন 2 গুণ 216। এখন এইটাকে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের বিয়োগফল যেন 6 হয়। 2 গুণ 216, যাদের বিয়োগফল কত হবে? 6 হবে। আচ্ছা, আমি করে দিচ্ছি, দেখি 2 গুণ 216। এখন 2 গুণ 216, আমি 216কে আবার ভাঙতে হবে, 216কে একটু ভেঙে দিচ্ছি। এগুলা লিখিত পরীক্ষার উপযোগিত, মানে এমসিকিউতে আসলে কিন্তু এভাবে করতে গেলে বিপদ, এই জন্য কিন্তু আগে আমি শর্টকাটটা দেখাই দিচ্ছি। তো এটাকে 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে কতবার যাচ্ছে? 108, 2 দিয়ে 54, 2 দিয়ে 27, 3 দিয়ে 9 বার। আর করার দরকার নাই, তার মানে 216 ভেঙে এগুলা পাইছি। এগুলো আমি শেখাবো মানে উৎপাদকের বিশ্লেষণের সময় এগুলো শেখাবো। হ্যাঁ, এত টেনশন করেন না যে ভাই এগুলো তো বুঝতেছি না, এগুলো শেখাবো, এগুলোর ক্লাস আছে আলাদা। এখন চলে আসছে একটা, কি করব? তাহলে 2 গুণ 216, তাহলে 2 গুণ এই 216 ভেঙে পাচ্ছি কত? কয়টা 2? 3টা 2। 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 9। এখন আমাকে বানাতে হবে এমন দুইটা সংখ্যা যাদের বিয়োগফল যেন 6 হয়। এই 2 এর সাথে এই 9 গুণ করেন, বা যে কোনো একটা 2 এর সাথে 9 গুণ করেন। তো 9 আর 2 গুণ করলে হয় 18, আর বাকিগুলো গুণ করেন। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 8 24। এই 18 আর 24, 216, 108, 54, আচ্ছা, এখান থেকে 2 কমন আছে, এই দুইটা আগে বের করে ফেলেন। এখান থেকে 2 কমন আছে, এটা বের করে ফেলে আর একটু সহজ হবে। এখান থেকে 2 কমন আছে, দেখেন 2 কমন নিলে কি থাকতেছে? x স্কয়ার মাইনাস 3x আর হচ্ছে 108 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এই 2 এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু, এই 0 কে এই 2 দিয়ে ভাগ করলে, কোনো কিছুকে 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। এইবার 108 কে ভেঙে দুইটা সংখ্যা বানানো সহজ হবে, আর একটু সহজ হবে। হ্যাঁ, 9 12 তে 108, 9 গুণ 12, 9 12 তে 108, তাহলে x স্কয়ার মাইনাস 12x প্লাস 9x, এই 9 আর 12 বিয়োগফল 3, খেয়াল করছেন? 108 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 12
প্লাস 9 কমন নিলে x মাইনাস 12। আচ্ছা, তাহলে x মাইনাস 12 আর হচ্ছে x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 না হলে এটা 0। তাহলে এখন x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু 12 আর x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু মাইনাস 9। মাইনাস মান গ্রহণযোগ্য নয় কেন? কারণ ত্রিভুজের কোনো মান বাহুর মান কখনো নেগেটিভ হতে পারে না। হ্যাঁ, ত্রিভুজের বাহুর মান কি নেগেটিভ হয়? তাহলে মাইনাস 9 গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান হচ্ছে 12। তাহলে x এর ভ্যালু কত পাইছি? 12। তার মানে এটা হচ্ছে 12। তো এটা যদি 12 হয় আর একটা মান কত? x মাইনাস 3। তাহলে একটা হলো এই যে এটা 12, x এর মান 12 আর একটা হচ্ছে 12 মাইনাস 3 9। তাহলে বাহু দুটো হচ্ছে 12 আর 9। তাহলে 12 আর 9, ঠিক আছে? অপর বাহু দুটো 12 আর 9। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 2 দিয়ে কেটে ছোট করছি, ওইটা 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 না করার কারণে বড় হয়ে যাচ্ছিল। হয়েছে এটা? এবার কি বোঝা গেছে বিষয়টা? এটা আমি তো বলছি লিখিত উপযোগী কোশ্চেন, বাট প্রিলিতে আসছে। এই নিয়ম তো প্রিলিতে করতে পারবেন না, করতে গেলে সময় লাগবে। প্রিলি করার জন্য কিন্তু আগে যে শর্টকাট দেখাইছি ওইটাই করবেন। এই জন্য কিন্তু শর্টকাটটাও বুঝতে হবে, এটাও বুঝতে হবে। হ্যাঁ, এবার কি বলছে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 25 মিটার। অতিভুজের দৈর্ঘ্য 25। আপনাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। বুঝতে কি কষ্ট হচ্ছে? মানে কঠিন লাগতেছে কি বিষয়টা? কঠিন না কিন্তু, মানে 2-1টা অঙ্ক, মানে মূল নিয়মটা একটু বড়। তা মূল নিয়ম ছাড়া তো আমরা তো লজিক দিয়েও বের করতেছি, তাই না? আর মূল নিয়মটা কোথায় লাগবে? মূল নিয়মটা লাগবে লিখিত পরীক্ষায়। এই জন্য এখন থেকে আমরা একটু চেষ্টা করতেছি মূল নিয়মটাও করে যাওয়ার। আচ্ছা, এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25, অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? অতিভুজ 25। তাহলে অতিভুজ 25, তাহলে আমার যে একটু তাকান, আমার যে 3টা অনুপাত আছে সেই 3টা অনুপাত হচ্ছে 3:4:5, 5:12:13, 8:15:17। এখন অতিভুজ যেহেতু 25, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে অতিভুজ 25 আমার এই 3টা অনুপাতের মধ্যে কোথায় আছে? এখানে অতিভুজ 5, এখানে অতিভুজ 13, এখানে অতিভুজ 17। তার মানে এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সরাসরি এই 3 ত্রিভুজের কোনোটাই না। তাহলে নিশ্চয়ই এই 3 ত্রিভুজের কোনোটার গুণিতক হতে পারে। এখন অতিভুজ যেহেতু 25, এখন দেখতে হবে এখানে এই 3টা অতিভুজের মধ্যে কোন মানটাকে কোনো কিছু দিয়ে গুণ করে 25 পাওয়া যায়। এই 5কে 5 দিয়ে গুণ করলে 25 পাওয়া যায়। তার মানে এই অনুপাতের 5 গুণিতক সেটা হলো এই ত্রিভুজটা। তা গুণ করেন, 3×5 = 15, সবাইকে 5 দিয়ে গুণ, 4×5 = 20 আর 5×5 = 25। এই হলো সেই সমকোণী ত্রিভুজটা যার বর্ণনা এই অঙ্কে দেওয়া আছে। এবং বলছে অঙ্কে চাইছে অপর দুই বাহুর দৈর্ঘ্যের অনুপাত, মানে এই যে অপর দুই বাহু মানে অতিভুজ বাদে সেই দুই বাহুর দৈর্ঘ্যের অনুপাত, মানে কত? এটা 15, 3×5 = 15। তাহলে এই দুই বাহু তো 15 আর 20, তাহলে 15 / 20, 3×5 = 15, 4×5 = 20, তার মানে 3:4। অপর দুই বাহুর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4। এই যে 1 নম্বর অপশনে আছে। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? অপর দুই বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4। ওকে, বেশি হয়ে যাচ্ছে কি বলেন? এটা কোনো কথা হয়েছে এটা? আর কিছু করাই লাগে না। আরে ভাই বলেই দেওয়া আছে যে অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ। তার মানে একটি ইজ ইকুয়াল টু অপরটির 3/4 অংশ, মানে গুণ। তো অপরটি এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে হলো একটি, এই অপরটি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 3/4। তাহলে একটি অপরটি তাদের অনুপাতই তো 3/4। এটা তো এই লাইনের মধ্যে দেওয়া আছে অনুপাত 3/4। এটা তো অঙ্কের মধ্যেই উত্তর দেওয়া আছে। আমার কথা কি বুঝছেন? অপর বাহুদের একটি অপরটির 3/4 অংশ, মানে এইটাই তো অনুপাত। 3/4 অংশ মানেই তো 3:4। ঠিক আছে, ক্লাস শেষ করার কথা বলা যাবে না। এটা হচ্ছে আমার ক্লাসের নিয়ম, হচ্ছে ক্লাস শেষ করেন, খাবো আমি, ঘুমাবো আমি, এইসব কথা আমার ক্লাসে বলা যাবে না। আপনার খাওয়া দরকার, ঘুমানো দরকার, আপনি খাবেন ঘুমাবেন, কোনো সমস্যা নাই। যেটুকু বাকি আছে পরে রেকর্ড দেখে দিবেন। কিন্তু আপনার ধরেন আপনার প্রবলেম, কোন একটা প্রবলেম, আপনি হয়তো ঘুম আসতেছে বা ভালো লাগতেছে না, সামহাও কাজ থাকতে পারে, কিন্তু এটা তো আমরা অন্যদের উপর চাপাই দিতে পারি না যে আমার এখন কাজ আছে ভাই, এই ক্লাসটা এখন শেষ করেন।
এগুলো বলবেন না আমার ক্লাসে, কেউ কখনো বলবেন না যে ভাই ক্লাস শেষ করেন, কারণ আমার যখন মনে হবে আজকে ক্লাস শেষ করা দরকার, মানে আই মাস্ট ফিনিশ, আপনি না বললেও ফিনিশ করবো, না বললেও ফিনিশ করবো, ঠিক আছে। নেক্সট, একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায় এবং অপর প্রান্ত ঘর থেকে 5 মিটার দূরে থাকে, মইয়ের দৈর্ঘ্য কত? এগুলো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন থেকে আসছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, একটি মই, মই মই মানে তো বোঝেন, মই মানে যা বে কোন একটা উপরে ওঠা হয়। আচ্ছা, মইয়ের এক প্রান্ত, মইয়ের তো দুইটা প্রান্ত থাকে, এই যে একটা মই দেখেন, এটা একটা মই, এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত, দুই প্রান্ত। হ্যাঁ, একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায়, মানে বিষয়টা এরকম, ধরেন এটা একটা ঘর, আগে চিত্রটা আঁকাই, এটা একটা ঘর, ঠিক আছে। মইয়ের এক প্রান্ত কি হয়েছে, ভূমি থেকে 12 মিটার উপরে, এই 12 মিটার উপরে পৌঁছাইছে, দেখেন ভূমি মিটার একটি ঘর, মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায়। আচ্ছা, এখানে এখানে ধরেন এখানে একটা জানালা আছে, এখানে একটা জানালা আছে, ভূমি থেকে 12 মিটার উঁচু, এই যে এটা হলো 12 মিটার, 12 মিটার উঁচু এই মইটা ওই জানালা বরাবর পৌঁছাইছে। আচ্ছা, এটা হলো মই, তাহলে কি হয়েছে, ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছাইছে, তার মানে এই ভূমি থেকে এই ঘরের দৈর্ঘ্য বা জানালার ওই অংশের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, এবং অপর প্রান্ত মানে এই এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উপরে পৌঁছাইছে, অপর প্রান্ত মানে এই যে অপর প্রান্ত, মইয়ের অপর প্রান্ত ঘর থেকে, ঘর মানে এই যে এটা ঘর, এটা হলো ঘর, হ্যাঁ এটা হলো ঘর, এটা হলো ঘর, ঘর থেকে 5 মিটার দূরে, এই যে এটুকু হলো 5, অপর প্রান্ত ঘর থেকে 5 মিটার দূরে থাকে, এই যে বলছে মইটির দৈর্ঘ্য কত, মানে এই দৈর্ঘ্যটা চাইছে। এখন দেখেন মানুষের ঘর কেমন থাকে জানেন, মানুষের ঘরের যে দেয়াল, এই দেয়াল কিন্তু ভূমির সাথে লম্বভাবে থাকে, মানুষের ঘরের দেওয়াল ভূমির সাথে লম্বভাবে থাকে। আচ্ছা, আপনাদের ঘরের দেওয়াল, ঘরটা কিন্তু ভূমির সাথে লম্বভাবে থাকে, মানে এই কোণটা 90, তাহলে এই ঘরটা যেহেতু ভূমির সাথে, ঘরের দেওয়াল যেহেতু ভূমির সাথে লম্বভাবে আছে, তার মানে এই কোণটা 90, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে মই, বুঝতে হবে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে মই, তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে 5-12, তাহলে কোন অনুপাত মিলছে, 5:12:13, অঙ্ক করাই লাগবে না, তাহলে আর মই দৈর্ঘ্য হচ্ছে 13, তাহলে উত্তর হচ্ছে 13 মিটার। আর যদি মনে করেন যে না আমি করবো, তাহলে অতিভুজ, এই মইয়ের দৈর্ঘ্যকে সি ধরবেন, তখন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সলভ করে সি এর মান বের করবেন। ওকে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন চিত্র আঁকাতে হবে ভালোভাবে, তাহলেই হবে। একটি 13 মিটার লম্বা মই, একটি দেয়ালে হেলান দিয়ে রাখা আছে, ওকে ফাইন। মইটির এক প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করেছে, তাহলে কি চাইছে আগে দেখেন, এটা হচ্ছে একটা ঘর, এই ঘরে একটা মই দেয়ালের সাথে হেলান দেওয়া আছে, তাহলে এইটা হলো দেয়াল, এই দেয়ালের সাথে হেলান দেওয়া আছে, এই যে এই মইটা এই দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। সবসময় যে বিষয়টা এরকম না যে ওই ছাদের সাথে হেলান দেওয়া থাকবে, এরকম না। এবার বলছে মইটির এক প্রান্ত, মইটির তো দুইটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, মইটির এক প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করছে, এটা হলো দেয়াল, এই দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করছে এই প্রান্তটা, এই যে এটা কি ভূমি না, এটা তো ভূমি, তাহলে মইটির এক প্রান্ত, কোন প্রান্ত, এই দেয়াল থেকে 5 মিটার দূরে, এই যে দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করছে, মানে এইটুকু হলো 5 মিটার, আর এই মইয়ের দৈর্ঘ্য দিয়ে আছে, 13 মিটার, মইয়ের দৈর্ঘ্য দেখেন 13 মিটার দীর্ঘ একটি মই, এক প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, মইটির অন্য প্রান্ত, মইটির অন্য প্রান্ত মানে এই প্রান্তের কথা বলতেছে, হ্যাঁ, অন্য প্রান্ত ভূমি থেকে কত মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করছে, তার মানে এই প্রান্তটা এই ভূমি থেকে কত উঁচুতে দেয়াল স্পর্শ করছে, মানে এই উচ্চতাটা চাইছে, তাহলে এইটা কত, তাহলে এইটা যেহেতু 90, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত 5:12:13 মিলে গেছে, তার মানে এটা 13, এটা 5 হলে এটা অবশ্যই 12 হবে, তার মানে উত্তর হচ্ছে 12 মিটার উচ্চতায় ভূমি
মানে দেয়াল স্পর্শ করছে, 12 মিটার উচ্চতায় দেয়াল স্পর্শ করছে। মানে চিত্রটা আগাতে পারলে কোনো ব্যাপার না, হ্যাঁ, জাস্ট কোশ্চেনটা বুঝে। আর যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেন, এটাকে এক্স ধরবেন, এক্স ধরে 13 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমাধান করে এক্স এর মান বের করবেন। নেক্সট, একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। 50 মিটার লম্বা মই, মানে মইয়ের দৈর্ঘ্য 50 মিটার, খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে দেওয়া আছে। ওকে ফাইন। মইয়ের এক প্রান্ত হতে 40 মিটার উঁচুতে দেয়াল, মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? আচ্ছা দেখেন, আগে একটা ঘর আঁকাই। হ্যাঁ, এটা ভূমি, 50 মিটার একটা মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। এটা হলো মই, এই মইয়ের দৈর্ঘ্য 50, এই যে এটা 50 হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত, মইয়ের তো দুইটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে, তাহলে মইয়ের এই প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়াল স্পর্শ করছে। মানে এই হলো মাটি, এটা তো মাটি, ভূমি, এখান থেকে 40 মিটার উঁচুতে, এটা হলো 40 মিটার দেয়াল স্পর্শ করছে। মানে এই প্রান্তটা এই ভূমি থেকে 40 মিটার উঁচুতে এই দেয়ালকে স্পর্শ করছে। এটা দেয়াল না, এটা তো দেয়াল, তাই না? এই যে ভূমি থেকে 40 মিটার উঁচুতে এখানে দেয়ালকে স্পর্শ করছে এই প্রান্ত। ওকে ফাইন। বলছে মইয়ের অপর প্রান্ত, মানে এই প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? মানে এই প্রান্ত থেকে দেয়ালের দূরত্ব, মানে এই যে এটা চাইছে, এটা এক্স, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? এখন আপনি এটা কোন অনুপাতের সাথে ম্যাচ করছে যদি না বোঝেন, দেখেন 3:4:5। এখানে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ। দেখেন এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ না, তাহলে সমকোণ যেহেতু এটা, তাহলে এর বিপরীত বাহু অতিভুজ, এটা 50। তাই আমাদের যে তিনটা অনুপাত আছে, 3:4:5, 8:15:17 আর হচ্ছে 5:12:13। এখন এই তিনটা অনুপাতের মধ্যে কোথাও কি অতিভুজের মান 50 আছে? না। কিন্তু এখানে যেহেতু অতিভুজের মান 50, কিন্তু অতিভুজের মান এখানে সরাসরি 50 নাই। এখন তাহলে আমাকে দেখতে হবে এই তিনটা অতিভুজের মধ্যে কোন মানটা 50-এর গুণ করে পাওয়া যাবে। এই যে এই 5কে কিন্তু, এই 5-এর গুণিতক কিন্তু 50, 5কে 10 দিয়ে গুণ, মানে সবগুলোকে 10 দিয়ে গুণ, 3×10=30, 4×10=40, 5×10=50। তার মানে এখানে যে সমকোণী ত্রিভুজটা সৃষ্টি হয়েছে 50, 40 আর এটা হবে 30। তার মানে আমাদের উত্তর হচ্ছে 30। এই যে বি নাম্বার অপশন 30। ক্লিয়ার? মানে আপনি যদি লজিক বোঝেন তাহলে এটা করতে পারবেন ইজিলি। হ্যাঁ, এই তো আমার আগে আপনারা পারবেন, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে মূল নিয়মে তাহলে কিভাবে করবো? মূল নিয়মে পিথাগোরাসের উপপাদ্য, এটা 50, এটা 40, এটা এক্স ধরবেন। এবার অতিভুজ স্কোয়ার মানে 50 স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে 40 স্কোয়ার। 50 স্কোয়ার 2500 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 40 স্কোয়ার 1600। এখন এই 2500 থেকে এই 1600 বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। 2500 থেকে 1600 গেলে 900 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু √900, আর √900 মানে 30। √900 কত? 30। উত্তর হচ্ছে 30। ক্লিয়ার? জি, মূল নিয়মে বুঝতে হবে, শর্টকাটে বুঝতে হবে। এই দেখেন 15তম বিসিএস আসা প্রশ্ন, প্রচুর ইম্পর্টেন্ট। সমকোণী ত্রিভুজের অ্যাপ্লিকেশন থেকে প্রচুর প্রশ্ন আসছে পরীক্ষায়। দেখেন কি বলছে, সবাই একটু তাকান এখানে। একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়। ওকে। অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে থাকলে মইয়ের দৈর্ঘ্য কত? এবার মইয়ের দৈর্ঘ্য চাইছে, দেখেন। তাহলে এটা হচ্ছে ঘর, একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছেছে। তার মানে এখান থেকে 15 মিটার উঁচু ঘর, এই যে 15 মিটার উঁচু, এখান থেকে ঘরের দৈর্ঘ্য, দেয়াল, ঘর 15 মিটার উঁচু মানে দেয়াল 15 মিটার উঁচু। ওকে, আচ্ছা, এই হলো মই। এবং অপর প্রান্ত ঘর থেকে, এই অপর প্রান্তটা এই ঘর থেকে এই যে এখানে 8 মিটার দূরে থাকলে, তার মানে এটুকু হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 15, এটা হচ্ছে 8। বলছে তাহলে মইয়ের দৈর্ঘ্য কত? তার মানে এই মইয়ের দৈর্ঘ্য চাইছে, তাহলে এটা ইকুয়াল টু এক্স ধরলাম। তাহলে আপনি এক্স স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার এটা করতে পারেন। অথবা আমাদের যে তিনটা অনুপাত 3:4:5, 5:12:13, 8:15:17, এই তিনজনের মধ্যে 8:15:17 এটা মিলে গেছে। তার মানে আমাদের অতিভুজের দৈর্ঘ্য এখানে হচ্ছে 17, মইয়ের দৈর্ঘ্য 17। তাহলে উত্তর হচ্ছে মইয়ের দৈর্ঘ্য 17 মিটার। মইয়ের দৈর্ঘ্য 17 মিটার। ক্লিয়ার? জি। নেক্সট,
একটি বাড়ির দৈর্ঘ্য 40 ফুট, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা? দেখেন কি বলছে, একটি বাড়ি 40 ফুট উঁচু, বাড়ি 40 ফুট উঁচু মানে বাড়ির দেয়ালের উচ্চতা মোট 40 ফুট, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা একটা বাড়ি আঁকাই। এই যে এটা বাড়ি, এটা ভূমি, এর দেয়ালের উচ্চতা এই যে এই দেয়ালের উচ্চতা, এটা হলো ছাদ, এটা 40 ফুট। বাড়ি 40 ফুট উঁচু মানে দেয়ালটাই 40 ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা, তাহলে দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা মানে এইটুকু হচ্ছে 9। তার মানে একটা তলদেশ মানে এইখানে একটা প্রান্ত আছে আর একটা প্রান্ত হচ্ছে ছাদ ছুঁয়ে আছে, এই যে, বুঝছেন? মইয়ের তলদেশ মাটিতে যে প্রান্ত আছে সেটা দেওয়াল থেকে 9 ফুট দূরে, এই দেওয়াল থেকে 9 ফুট দূরে মানে এইটুকু 9 ফুট, এই যে। এবং উপরের প্রান্ত মানে মইয়ের উপরের প্রান্ত, উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, উপরে এই মইটা বাড়ির ছাদ ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা মানে এই মইয়ের দৈর্ঘ্য চাইছে। এখন এই তিনটা অনুপাত, এটা কোনো অনুপাতের সাথে ম্যাচ করবে না, বুঝছেন? এটা আপনাকে ম্যানুয়ালি বের করতে হবে। ধরেন এটা x, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু 9 স্কয়ার প্লাস 40 স্কয়ার, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 9 স্কয়ার 81। এই যে বলছিলাম না যে দুই একটা আসছে কোন অনুপাতের সাথে ম্যাচ করবে না, তার একটা এই যে পাওয়া গেছে। x স্কয়ার ইকুয়াল টু 1681, x ইজ ইকুয়াল টু রুট 1681। এখন এই রুট 1681 মান বের করতে হবে, কোনো ব্যাপার না। কোনো এই যে 81 এক জোড়া, 16 এক জোড়া, কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে 1 থাকলে বর্গমূলের শেষে 1 বা 9। এখন আমাকে দেখতে হবে বর্গমূলের শেষে 1 বা 9 কোথায় আছে দেখি। এখানে শেষে 8, এখানে শেষে 1, এখানে শেষে 4, এখানে শেষে 3, করাই লাগবে না? উত্তর হলো 41। দেখছেন বর্গমূল এখন কাজ লাগতেছে, করার দরকার নাই। লাস্টে 1 আছে মানে এর মানে লাস্টে 1 আসবে বা 9 আসবে, আমরা জানি না? পূর্ণবর্গ সংখ্যার শেষে 1 থাকলে বর্গমূলের শেষে 1 বা 9, 1 বা 9 কোথায় আছে? শুধু একটা অপশনই আছে, আর কোথাও নাই। তাহলে আমার তো এটা করা লাগছে না, বুঝছেন? আচ্ছা, আর যদি মনে করেন যে করবেন তাহলে 16 বর্গমূল নেন। 16 বর্গমূল কত? 4, এখানে 4 বসান, তার মানে উত্তরটা 41 বা 49। 41 বা 49 এর মধ্যে শুধু 41 আছে, 49টা অপশনে নাই। ওকে, নেক্সট। আচ্ছা, এইবার সবাই একটু মনোযোগ দিন, এটা একটু ভিন্ন টাইপের কোশ্চেন, একটু ভিন্ন টাইপের, ভিন্নধর্মী। 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে রাখা আছে। বুঝেন, 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে রাখা, মানে এবার আগের অঙ্কগুলোতে দেওয়ালের সাথে সবসময় মই হেলান দেওয়া ছিল। 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে রাখা, তাহলে এটা হলো দেয়ালের সাথে খাড়াভাবে মইটা রাখা। এই যে মনে করেন এই মইটা এরকম, এই যে এই মইয়ের দৈর্ঘ্য 20, এই মইয়ের দৈর্ঘ্য 20, তার মানে আমি বলতে পারি দেয়ালের এই পুরো অংশের দৈর্ঘ্য 20, কারণ দেয়ালটা যেহেতু মইয়ের সাথে খাড়াভাবে আছে, তাকান এদিকে প্লিজ, মইয়ের সাথে খাড়াভাবে আছে, তাহলে মইয়ের দৈর্ঘ্য যতটুক দেয়ালের এই অংশের দৈর্ঘ্য ততটুক। এইটুক বুঝছেন কিনা বলেন? এবার বলছে মইটির গোড়া দেওয়াল থেকে, মইটির গোড়া মানে এটা দেওয়াল থেকে কত দূরে সরালে, মানে মইটাকে এখন এই গোড়াটা এখন এদিকে সরাবো, এদিকে তাকান, তাহলে মইয়ের গোড়া যখন এদিকে সরাবেন তখন মইটা এদিকে চলে আসবে আর এই অংশটা কিন্তু নিচের দিকে নামবে। সরালে উপরের প্রান্ত মানে মইয়ের এই উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যায়, মানে এদিকে 4 মিটার নিচে নেমে যায়। বুঝছেন কি বিষয়টা? অঙ্কে চাইছে যে মইয়ের এই গোড়াটা এইদিকে কত মিটার সরালে উপর থেকে এইদিকে 4 মিটার নামবে। এইবার আমি অঙ্কটার চিত্রটা এখানে আঁকাচ্ছি, দেখেন। তার মানে এইটুক হচ্ছে সেই মই, এইটুক হচ্ছে মই, হ্যাঁ এইটুক হচ্ছে মই, তার মানে এইটুক হচ্ছে 20, এই যে এটা দেখাচ্ছি। এখন এই মইয়ের গোড়াটা এদিকে সরাবো, তাহলে মইটা নিশ্চয়ই আর এইখানে মিশবে না, এখন জিনিসটা এরকম হয়ে যাবে না। আমার কথা কি বুঝতেছেন? এই মই এখানে এরকম ছিল, এখন এই মইয়ের গোড়াটা যদি এদিকে নামাই মানে সরাই, তাহলে ওই মইয়ের এই প্রান্ত এখান থেকে তো এদিকে নেমে যাবে। সেইটুক হচ্ছে 4, এই যে এইটুক হলো 4, এই যে এইটুক হচ্ছে 4, এই যে এইটুক বুঝতে পারতেছেন আমার কথা? এইটুক হচ্ছে 4। অঙ্কে বলছে এই মইয়ের মানে দেয়াল থেকে কত দূরে সরালে এই গোড়াটা, মানে এই যে এইটুক চাইছে। এখন আমাকে আপনারা বলেন এইটুকের দৈর্ঘ্য কত? প্লিজ একটু রেসপন্স করবেন। এবার এইটুকের দৈর্ঘ্য কত?
রেসপন্স করেন। এইটুকের দৈর্ঘ্য কত বলেন, আমি জানতে চাচ্ছি এইটুকের দৈর্ঘ্য কত। আমি প্রশ্ন করছি, উত্তর দেন। এই যে এইটুক এইটুক এইটুক, এইটুকের দৈর্ঘ্য 20। অনেকে বোঝে না এইটুকের দৈর্ঘ্য 20। কিভাবে এইটুক 20? এইটা হলো মই। এই মইয়ের যখন গুঁড়া আমি এদিকে সরাচ্ছি তখন এই মাথাটা, মইয়ের মাথাটা এইদিকে নেমে গেছে, কিন্তু এই মইটাই তো সেই মই। এটা আমার কথা কি বুঝতেছেন? এই মইয়ের দৈর্ঘ্য 20 ছিল না? 20 ছিল না? তাহলে এটা যদি 20 হয় তাহলে এই মইটাই তো সেই এই মই, তাহলে এটাও তো 20 হবে। এই দিক থেকে 4 নেমে গেছে, এর মানে কি এটা 16 হয়ে গেছে? না, এই মইটাই তো। আমার কথা মনে হয় বুঝতেছেন না, ক্লিয়ার হয়নি বিষয়টা? যারা 16 বলতেছেন আমি তাদের জন্য কিন্তু বারবার বলতেছি, অনেক এই জায়গায় ভুলটা হবে। আমি তো জানি ভুল কোথায় হবে। অনেকে মনে করতেছে যে 4 মিটার এদিকে নেমে গেছে মানে এটা 16 হয়ে গেছে। না না, এইটা হলো মই। মই আগে দেয়ালের সাথে এরকম মিশানো ছিল, এখন মইয়ের এক কোণা টান দিছি, এতে এইদিকে 4 মিটার নেমে গেছে, তাতে এই মইয়ের দৈর্ঘ্য কি 16 হয়ে যাবে? মই তো বেশি আছে। আমার কথা কি এখনো বোঝেন নাই? হ্যাঁ, মইটা জাস্ট বেঁকে গেছে। মইটা আগে এরকম সোজা ছিল, এখন মইটা বেঁকে গেছে। বুঝছেন কি? এই জায়গাটা কি বুঝছেন? হ্যাঁ, তার মানে এটা বেশি আছে, এটাই তো মই। এই মইটা আগে এরকম খারাপভাবে লাগানো ছিল, এখন এটা একটু হেলে গেছে, এই কোণা এদিকে সরানোতে হেলে গেছে, এতে উপরের দৈর্ঘ্য 4 মিটার কমে গেছে। এইবার তাকান এদিকে, এইবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে এইটা 20 আছে, এটা 20, এটা বুঝে নিতে হবে। এটা কিন্তু 20 বলা থাকবে না, বুঝে নিতে হবে এটা 20। আর এদিকে তাকান, এইটুক 20 ছিল, এই যে এখান থেকে এইটুক, এই যে এখান থেকে এইটুক 20 ছিল, তার মধ্যে এইটুক যদি 4 নেমে যায় তাহলে এইটুক হলো 16। এইদিকে 4, এখান থেকে এইটুক 20 ছিল, এই যে 20 ছিল, কিন্তু এই মই তো মইয়ের মাথা আগে এখানে ছিল, এখান থেকে 4 মিটার নিচে নেমে গেছে, তার মানে মইয়ের মাথা এখন এখানে আছে, তার মানে এইটুক 16। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ আমার সৃষ্টি হয়েছে, তার একটা বাহু 20, একটা বাহু 16, এই বাহুর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা আমরা আমাদের সেই 3:4:5, এটা হলো সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ এখানে 20, অতিভুজের মান কত? 20। তাহলে আমার যে তিনটা অনুপাত 5:12:13 আর 8:15:17, এই তিনটা অনুপাতের মধ্যে অতিভুজ 5, 13, 17, আর এখানে অতিভুজ হচ্ছে 20। এখানে কিন্তু অতিভুজ কোথাও 20 নাই। এখন দেখতে হবে এই তিনটার মধ্যে কোন মানটা 20-এর গুণিতকের সাথে ম্যাচ করবে। এই 5, এই 5কে 4 দিয়ে গুণ করলে 20 হয়, তার মানে এই পুরোটাকে 4 দিয়ে গুণ করেন। 4 দিয়ে 3 4 12, 4 4 16, 4 5 20। বুঝছেন? এই যে একটা বাহু 20, একটা বাহু 16, এই যে 20 আর 16, তাহলে আর একটা বাহু 12, তার মানে এটা হলো 12। ক্লিয়ার হয়েছে? আপনারা কি বুঝছেন? অঙ্কটা বুঝছেন? এই অঙ্কটা কিন্তু একটু ট্রিকি। এই যে এখান থেকে যে 4 মিটার নিচে নেমে গেছে, মইটা জাস্ট হেলে গেছে, মই তো দৈর্ঘ্য কমে নাই। হ্যাঁ, আর যদি মনে করেন যে এইভাবে অনুপাত দিয়ে না করবেন, তাহলে একটা 16, একটা 20, তাহলে এটাকে x ধরেন, তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে 20, 20 স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে 16, 16 স্কয়ার প্লাস এই ভূমি, এটা বের করতে হবে x স্কয়ার। তাহলে 20 স্কয়ার 400 ইজ ইকুয়াল টু 16 স্কয়ার 256 প্লাস x স্কয়ার। তাহলে 400 থেকে এই 256 এই পাশে এসে বিয়োগ হবে ইজ ইকুয়াল টু x স্কয়ার। 400 থেকে 256 বিয়োগ হলে 144, 144 ইজ ইকুয়াল টু x স্কয়ার। তাহলে x ইকুয়াল টু কি? √144, আর √144 মানে হচ্ছে 12। তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। হয়েছে? এবার আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে ওই যে 138-এর একদম হুবহু। হ্যাঁ, এই কোশ্চেনটা কত নম্বর? 145 না? দেখা দিচ্ছি 138-এর হুবহু। হ্যাঁ, এবং এখানে ভুল আছে। একটি বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্যের অংশ হলে অপরটির অংশ 4/5 অংশ, 3/4 অংশ, এই যে 3/4 অংশ, এখানে 3/4 কথাটা মিসিং। এবং এটা হচ্ছে একদম হুবহু 38-এর হুবহু রিপিট। তো উত্তর হচ্ছে 3:4। এটা আপনারা নিজেরাই পারবেন। আচ্ছা, এবার দেখেন কি বলছে। কি ব্যাপার, না গরম না ঠান্ডা, কি একটা অবস্থা। আচ্ছা, এখানে বলছে
17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। তার মানে একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 17, 15 আর 8। এই 3 বাহু দিয়ে আমার কি সমকোণী ত্রিভুজ হয় কিনা? 8:15:17 ম্যাচ করছে কিনা? 8:15:17, তার এটা সমকোণী ত্রিভুজ। এই যে 3 নাম্বার অপশন, 8:15:17। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:1:2 হলে ত্রিভুজটি হবে। তাকান, এখানে কিন্তু আমাদের যে অনুপাত আছে 3:4:5, 5:12:13, 8:15:17, এইখানে কিন্তু সবগুলোই পূর্ণ সংখ্যা ছিল। এখানে কিন্তু √2 ভগ্নাংশ চলে আসছে। তার মানে এইগুলো অনুপাত দিয়ে এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে আপনাকে চেক করতে হবে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। আমি বলছি সব সময় ত্রিভুজের যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়ার অনুপাত দেওয়া থাকবে, এই 3 বাহুর মধ্যে সবচেয়ে বড়টাকে সি ধরতে হবে। তাহলে এই 3টার মধ্যে সবচেয়ে বড় কিন্তু √2, এটাকে ধরেন সি, আর এর মধ্যে একটাকে ধরেন এ, একটাকে ধরেন বি। এইবার আপনাকে চেক করতে হবে পিথাগোরাসের উপপাদ্য c² = a² + b²। এই শর্ত যদি মানে তাহলে সমকোণী ত্রিভুজ, না মানলে অন্য কিছু, সেটা পরে দেখাবো। তাহলে c এর মান কত? √2, তাহলে এটা হচ্ছে √2 এর স্কয়ার = a মান 1 1 স্কয়ার, b এর মান 1 1 স্কয়ার, √2 স্কয়ার, এই রুট আর স্কয়ার কেটে 2, 1 স্কয়ার মানে 1, 1 স্কয়ার মানে 1, তাহলে 2 = 2। মিলছে কিনা দেখেন, c² = a² + b²। এই শর্ত মানছে, যেহেতু এই শর্ত মানছে সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার বিষয়টা? 1:1:√2। তাহলে 3 বাহুর মধ্যে সবচেয়ে বড়টার মানকে সি ধরতে হবে, আর দুইটাকে এ বি ধরে পিথাগোরাসের উপপাদ্যটা চেক করে দেখতে হবে। যদি পিথাগোরাসের উপপাদ্যটা মানে তাহলে সমকোণী ত্রিভুজ, না মানলে সূক্ষ্মকোণী বা স্থূলকোণী। সেটা কখন কি হবে আমরা বলবো। নেক্সট, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2:3 হলে এর বৃহত্তম কোণটির মান কত? দেখেন এদিকে তাকান, এগুলা কিন্তু বাহুর অনুপাত দেওয়া আছে। দেখেন বাহুগুলোর অনুপাত, আর বের করতে বলছে বৃহত্তম কোণ। তো বাহুগুলোর অনুপাত থেকে আগে আপনাকে চেক করতে হবে যে ত্রিভুজটা সমকোণী নাকি সূক্ষ্মকোণী নাকি স্থূলকোণী। আগে এটা চেক করে আসতে হবে। চেক করে আসার পর কোণে আসতে হবে। তাহলে এই 3টার মধ্যে সবচেয়ে বড় বাহুর মান কোনটা? সবচেয়ে বড় বাহু যেটা সি, এটা সি। তাহলে 1:2√2:3। এই যে এটা হলো সি, এটা হলো বি, এটা হলো এ। এবার c² = a² + b² চেক করতে হবে। যদি মানে তাহলে সমকোণী ত্রিভুজ। এই c এর মান হচ্ছে 3, তাহলে 3² = এর মান হচ্ছে 1, 1 স্কয়ার প্লাস 2√2 এর হোল স্কয়ার, 3 স্কয়ার 9 = 1 প্লাস এই স্কয়ারটা কিন্তু 2 এর উপর আছে, √2 এর উপর আছে। তাহলে স্কয়ারটা 2 এর উপর দিলে হবে 4, 4 এই মাঝখানে গুণ আছে, দেন গুণ, আর √2 এর উপর স্কয়ার মারলে স্কয়ার আর রুট কেটে হবে 2। তাহলে 9 = এই 4 দুগুণে 8 আর 1 9। তাহলে এই পাশে 9, এই পাশে 9 মিলে গেছে। তার মানে পিথাগোরাসের উপপাদ্য মানছে। সুতরাং এখানে যে ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে এটা একটা সমকোণী ত্রিভুজ। আপনি শুধু চেক করে দেখবেন যে এটা সমকোণী ত্রিভুজ কিনা। আগে এটা চেক করবেন কিভাবে? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তার মানে সমকোণী ত্রিভুজের তো একটা কোণ 90 ডিগ্রি হয়, আর অঙ্কে চাইছে বৃহত্তম কোণ। তো বৃহত্তম কোণ 90 ডিগ্রির চেয়ে তো বড় কোণ হতে পারে না। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 এবং ওই কোণটাই তো সবচেয়ে বড়, আর বাকি দুইটা কোণ তো সূক্ষ্ম কোণ, তাই না? তার মানে এখানে আর বৃহত্তম কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্য থেকে আগে আপনাকে শিওর হতে হবে ত্রিভুজটা সমকোণী কিনা। একটু শিওর হবেন। শিওর না হলেও যদি 90 ডিগ্রি মাইনে আসেন তাও উত্তর হয়ে যাবে। কেন? সমকোণী ত্রিভুজ ছাড়া আসবেই না। সহজ কথা হলো এইটা, সমকোণী ত্রিভুজ ছাড়া আসবেই না। আপনি মাইরে আসবেন, বিশ্বাস না হয় বিশ্বাস করতে হবে, মাইরে আসবেন, পাশে এসে দেখবেন যে এটা সমকোণী ত্রিভুজ ছিল। কেন ভাই এটা আপনি জানেন না? এই যে 2√2 এটা কি কেন বুঝবেন না আপনি বলেন তো? 2 আর √2 এর মান মুখস্থ নাই, 1.414। এটা কি মুখস্থ নাই? কেন এইগুলা মুখস্থ করাইছি? বুঝতে হবে আপনাকে। বর্গমূলে যে 5, 6টা 7টা ক্লাস দিচ্ছি, কেন দিচ্ছে রিয়াদ হোসেন? এর পিছনে কারণ আছে ভাই, কারণ আছে এই যে এগুলোর জন্য। এখন দেখেন 2 1 কে 2, তার মানে 2.828, 2.828, তার মানে 2√2 মানে 2.828, আর এটা হচ্ছে 3। তাহলে কে বড় বলেন? আমার কথা কি বুঝছেন? নেক্সট, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এগুলা দেওয়া আছে। নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়? দেখেন নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5, 5:12:13, 8:15:17। ওকে,
তাহলে এখানে 3 বাহুর অনুপাত 3:4:5 এটা সমকোণী ত্রিভুজ হবে, 5, 12, 13 এটা সমকোণী ত্রিভুজ হবে, এই 8, 6, 10 এটাও সমকোণী ত্রিভুজ হবে, এটা 2 গুণ। আর এই যে 5, 7, 9 এটা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে না, সি নাম্বার অপশন দিয়ে সমকোণী ত্রিভুজ হবে না। ক্লিয়ার? সি নাম্বার অপশন দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে না। ওকে, নেক্সট 5, 9, 7 5, 9, 7 বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। এদিকে তাকান সবাই, এবার একটু মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিতে হবে, একটু তাকাবেন। 5, 9, 7 মানে এখানে যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হলো 5, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 7। এই যে মানে একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া আছে। এখন বলছে যে এই 3 বাহু দিয়ে সমকোণ মানে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজটা কেমন, সমকোণী নাকি সূক্ষ্মকোণী নাকি স্থূলকোণী। আমি আবার বলছি, কোন ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে তখন এবং ত্রিভুজটা কেমন এটা বের করতে বলবে, আপনার কাজ হচ্ছে এই ত্রিভুজের 3 বাহুর মধ্যে সবচেয়ে বড়টাকে সি ধরা। সবচেয়ে বড়টা, তো বড়টা কত এখানে 9, তাহলে বড়টাকে ধরবো সি, তাহলে সি ইকুয়াল টু 9, আর বাকি দুইটা এ বি ধরবেন, এ ইকুয়াল টু 5 আর বি ইকুয়াল টু 7। এই মান ধরে এবার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দিবেন। এদিকে তাকান, পিথাগোরাসের উপপাদ্য ছিল কি, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সির মান কত 9, তাহলে 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কত 5 স্কোয়ার, বি স্কোয়ার কত 7 স্কোয়ার। 9 স্কোয়ার 81, 5 স্কোয়ার 25, 7 স্কোয়ার 49। তাকান এদিকে, এদিকে তাকাতে বলছি, 4, 6, 7, 74। এই দুই পাশ কি সমান হয়েছে? এই দুই পাশ কি সমান হয়েছে? সমান হয়নি। যখন এই দুই পাশ সমান হবে না তখন শিওর থাকবেন এটা সমকোণী নয়, সমকোণী নয়। তাই সমকোণী না হলে আমার অপশন আছে হচ্ছে সূক্ষ্মকোণীও হতে পারে, স্থূলকোণীও হতে পারে। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় জীবনে আসছেই একবার, জীবনে আসছেই একবার, তাহলে একবার যেহেতু আসছে পরীক্ষা আবার আসতে পারে, এই জন্য আমি করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখন যখন এই শর্তটা মানবে, এদিকে তাকান, যখন এই শর্তটা মানবে মানে এই দুই পাশ যখন সমান হবে তখন সমকোণী। কিন্তু এখানে কি এই দুই পাশ সমান হয়েছে? হয়নি। এখানে কি ঘটনা ঘটছে? এই পাশ বড় হয়ে গেছে, এই পাশ মানে কি সি স্কোয়ার, তার মানে ঘটনাটা সি স্কোয়ার এই দুইটা সমান হয়নি, এই পাশটা বড় হয়েছে মানে সি স্কোয়ার বড় হয়েছে। তাহলে সি স্কোয়ার যদি বড় হয়েছে কার চেয়ে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখন সি স্কোয়ারের মানটা বেশি হবে তখন সেটা স্থূলকোণী, তখন সেটা স্থূলকোণী। যখন সি স্কোয়ারের মানটা কি হবে, এই পাশের সমান হবে তখন সমকোণী, বা যখন সি স্কোয়ারের মানটা এই পাশে, সি স্কোয়ারের মানটা বড় হবে তখন মনে রাখবেন বড় কোণী। এদিকে তাকান, এদিকে সি স্কোয়ারের মান যখন বড়, সি স্কোয়ার বড়, বড় কোণী। বড় কোণ মানে কি? বড় কোণ মানে 90 এর চেয়ে বড় মানে স্থূলকোণী। তাহলে উত্তর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, যেহেতু একবার পরীক্ষাতে আসছে এই যাবৎকাল পর্যন্ত চাকরির পরীক্ষায় সমকোণী বাদে স্থূলকোণী সূক্ষ্মকোণী একবার আসছে, একবার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই সি স্কোয়ারের মান যদি বড় হয় মানে এই পাশটা যদি বড় হয় তাহলে মনে রাখতে হবে, অনেকে ভুলে যায় কিন্তু, এই পাশ যখন বড় হবে, বড় হলে বড় কোণী, বড় কোণী মানে 90 এর চেয়ে বড় কোণ, 90 এর চেয়ে বড় মানে সমকোণ, সরি স্থূলকোণ। আর এটা যদি এটা সমান হয় তাহলে সমকোণী। ওকে, নেক্সট। তার মানে 5, 6, 7, তাহলে এখানে 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 5, 6, 7। আমি কি বলছি? বলছে বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। এই ত্রিভুজটা কেমন? তাহলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে আর ত্রিভুজটা কেমন হবে এটা যখন বের করতে বলবে, আপনার কাজ হচ্ছে এই 3 জনের মধ্যে বড়টাকে ধরবেন সি, তাহলে বড়টা হচ্ছে 7, তাহলে 7 হচ্ছে সি, আর বাকি দুইটা এ বি, এ হচ্ছে 5, বি হচ্ছে 6। এইবার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি মানে হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। হ্যাঁ, 7 স্কোয়ার 49 ইজ ইকুয়াল টু 25 প্লাস 36, তাহলে 25 আর 36 কত হয়? 61 না? 61। তাহলে এই দুই পাশে সমান হয়েছে, এই দুই পাশ সমান হয়নি। যেহেতু এই পাশ আর এই পাশ সমান হয়নি তার মানে এটা সমকোণী না, সমকোণী না। তাহলে কি? সমকোণী না হলে হয় স্থূলকোণী না হলে সূক্ষ্মকোণী। এখন কোনটা হবে? এইবার বলেন, এই পাশ কি? এই পাশে এবার ছোট, এই পাশ 49, এই পাশে 61। এখন এই পাশে এবার সমান হয়নি, এই পাশ ছোট হয়ে গেছে, এই পাশ মানে কার মান? সি স্কোয়ারের মান, মানে এবার সি স্কোয়ার লেস দ্যান হয়ে গেছে কার চেয়ে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার যখন এই পাশের চেয়ে ছোট তখন ছোট কোণী, ছোট কোণ মানে 90 এর চেয়ে ছোট কোণ মানে সূক্ষ্মকোণী। তাহলে উত্তর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে দেখেন সবসময় যে সমকোণী আসবে ব্যাপারটা এমন না। যদি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে সমকোণী।
যদি সি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে স্থূলকোণী। স্থূলকোণী। আর যদি সি স্কোয়ার ইজ লেস দ্যান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে সূক্ষ্মকোণী। খুবই ইম্পর্টেন্ট। খালি সমকোণী পড়ে গেলে দেখা গেল পরীক্ষায় অন্য কিছু চলে আসছে। আচ্ছা, এখন আমি একটা কথা বলে নিই, অনেকে মনে রাখতে পারে না, এই লাইনটা তো মনে থাকেই, এই দুইটা জায়গায় যে কনফিউশনে পড়ে। আচ্ছা শোনেন, সহজে মনে রাখেন না, এই সি স্কোয়ার যখন এটা সমান, সমান মানে সমকোণ, সমান থেকে সমকোণ, যখন সি স্কোয়ার বড়, এই সি স্কোয়ারের মানটা যখন এর চেয়ে বেশি, সি স্কোয়ার বেশি, বেশি মানে বেশি কোণী, সি স্কোয়ার বেশি মানে বেশি কোণী, বেশি কোণ মানে 90 এর চেয়ে বেশি মানে স্থূলকোণ। সি স্কোয়ার যখন ছোট তখন ছোট কোণী, ছোট কোণী মানে 90 এর চেয়ে ছোট মানে সূক্ষ্মকোণী। এইভাবে মনে রাখেন, হ্যাঁ। আর সেন্স যাদের ভালো, সেন্স যাদের ভালো তারা চিত্র দেখে উত্তর দিয়ে দিবে কোনটা হবে। দেখেন কিভাবে, এটা হলো সমকোণ, তার মানে এই মানটা হলো, এটাই তো সি, তাহলে এই চিত্রের ক্ষেত্রে এইটার উপর স্কোয়ার করলে এই দুইজনের স্কোয়ারের যোগফল সমান হয়, বাট এটা হলো সেই সমকোণ। কিন্তু যখন এই কোণটা যখন স্থূলকোণ হবে তখন ত্রিভুজের চিত্রটা হয়ে যাবে এরকম, ত্রিভুজের চিত্রটা হয়ে যাবে এরকম। আর ত্রিভুজের এই যে স্থূলকোণ আর ত্রিভুজের চিত্র এরকম হলে এই মানটা বড় হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? এইখানে অতিভুজের মানটা যেরকম, এইখানে এই মানটা, এইখানে সি এর মানটা অনেক বড়। তার মানে হচ্ছে যখন স্থূলকোণ হচ্ছে তখন এই মানটা বড় হয়ে যাচ্ছে, আর এই মানটা বড় হলে সি স্কোয়ারের মানটাও বড় হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য স্থূলকোণের ক্ষেত্রে এই মানটা বেশি হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। নেক্সট, এটা কি হবে বলেন তো দেখি, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝছেন। এটা কি হবে, দ্রুত রেসপন্স করবেন। এটা কি হবে? হ্যাঁ, আচ্ছা তাহলে আমি কি বলছি, তিন বাহুর মধ্যে বড়টাকে ধরতে হবে সি, তাহলে এখানে বড়টা হচ্ছে 10, সি ইকুয়াল টু 10, আর বাকি দুইটা এ বি, তাহলে এ ইকুয়াল টু 6, বি ইকুয়াল টু 3। এবার পিথাগোরাসের উপপাদ্য, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার মানে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 10 স্কোয়ার 100 ইজ ইকুয়াল টু 36 প্লাস 9, তাহলে 145, 100 কি 45 এর সমান, এই পাশটা বড়, তার মানে এই পাশটা বড় মানে সি স্কোয়ার বেশি হয়ে গেছে, তাহলে সি স্কোয়ার ইজ গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই শর্ত আসলে কোন ত্রিভুজ? এই শর্ত আসলে কোন ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। এই যে অপশনে আছে না স্থূলকোণী ত্রিভুজ, এটা একটা ট্র্যাপ ছিল, এটা একটা ফাঁদ ছিল, এটা একটা ফাঁদ ছিল, এটার উত্তর কোনোটিই নয়। আরে ভাইয়া এটা তো ত্রিভুজই হবে না, এটা তো ত্রিভুজই হবে না, এই তিন বাহু দিয়ে তো ত্রিভুজই গঠন করা সম্ভব না, সহজ সরল হওয়া যাবে না। সব সময় খালি সহজ সরল মতো চিন্তা করলে বিপদ। আমরা বলছিলাম ত্রিভুজের 3 শর্ত, ত্রিভুজ গঠনের শর্ত, এই ছোট দুই বাহু যোগ করে এইটার চেয়ে বড় হতে হবে, তা 6 আর 3 যোগ করলে হয় 9, এই যে এই 6 আর 3 যোগ করলে 9 হয়, যা এই 10 এর চেয়ে ছোট, তার মানে এই তিন বাহু দিয়ে তো ত্রিভুজই হবে না। তো ত্রিভুজই যদি না হয় তার কিসের সমকোণী, কিসের সূক্ষ্মকোণী, কিসের স্থূল? আগে তো ত্রিভুজ হতে হবে। বুঝছেন? তাহলে আগে আপনাকে চেক করতে পারে ত্রিভুজ কিনা, যদি ত্রিভুজ হয় তারপর আপনি সিদ্ধান্তে আসবেন যে এটা সমকোণী নাকি সূক্ষ্মকোণী নাকি স্থূলকোণী। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা আপনার মানে আপনি ভুল করবেন এটার জন্য না, মানে এই ভুলটা যেন পরীক্ষার হলে না হয়। যদিও এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, এই যে যেটা ত্রিভুজ হবে না, মানে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, এই টাইপের ক্ষেত্রে তিন বাহু দিয়ে ত্রিভুজটা কেমন, এই ক্ষেত্রে এই টাইপের মানে মানে এরকম কোন কেস এটা আমি বানাইছি যে এরকম একটা কেস হতে পারে যদি দিয়ে দেয় কখনো, তাই আপনাকে এটা দিয়ে একটু বাজায় দেখলাম, সমস্যা নেই। আশা করি বুঝছেন। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা বলেন? আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, মানে ত্রিভুজের আমি যতটুকু চাইছিলাম এই পর্যন্ত শেষ করতে। এরপরে আমাদের আছে হচ্ছে আরেকটা আছে, এই যে এটা সলভ করেন, এটা করেন তো দেখি, এটা করেন। এটা কত হবে?
পরীক্ষা হবে গুগল ফর্মে, খুবই সহজ পরীক্ষা, মানে মানে প্রশ্ন সহজ না, মানে সহজ সিস্টেমের পরীক্ষা। তাহলে প্রথম হচ্ছে এই 3 বাহুর মধ্যে বড় কে? 3 বাহুর মধ্যে বড় হচ্ছে 4। আগে দেখেন ত্রিভুজ হয় কিনা, এই 2 বাহু যোগ করে 3 আর 2 5, যা 4 এর চেয়ে বড়, মানে ত্রিভুজ হবে। এই 3 বাহুর মধ্যে বড় হচ্ছে 4, তাহলে c = 4, a = 2, b = 3। এবার অতিভুজ স্কয়ার, c স্কয়ার = a স্কয়ার প্লাস b স্কয়ার। c মানে 4, তো 4 স্কয়ার = 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে 4 স্কয়ার 16, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9। তাহলে 16 = 13। তার মানে 16 বড়, 16 ইজ গ্রেটার দ্যান 13। তার মানে এই পাশ বড় আসছে, তাহলে c স্কয়ার ইজ গ্রেটার দ্যান a স্কয়ার প্লাস b স্কয়ার আসছে। যেহেতু c স্কয়ার ইজ গ্রেটার দ্যান a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা c স্কয়ার বড় হওয়া মানে বড় কোণী, বড় কোণী মানে স্থূলকোণী। এই প্রশ্নের উত্তর হচ্ছে স্থূলকোণী, এই প্রশ্নের উত্তর হচ্ছে স্থূলকোণী। ঠিক আছে? চেক করে নিবেন একটু সন্দেহ, যদি ওই টাইপের কোশ্চেন আসবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি দিছি কেন, কারণ এরকম একটা কেস আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন নতুন থিওরি আসছে, নতুন থিওরি আজকে আর পড়াবো না, কারণ এখন নতুন থিওরি পড়ালে ওই অঙ্কগুলো শেষ করতে পারবো না। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, আমাদের দেখা হবে শনিবারে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমি বাড়ি থেকে চলে আসার যথেষ্ট ট্রাই করবো, না হলে রবিবারে ক্লাস হবে। তো শুক্র এবং শনিবার মানে আগামীকাল এবং পরশুদিন 2টা পরীক্ষা হবে। আগামীকাল পরীক্ষা হচ্ছে আমাদের ওই যে পাটিগণিতের যে অংশ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, বিভাজ্যতার নীতি, সমমৌলিক সংখ্যা, এগুলো। হ্যাঁ, আর শনিবারে পরীক্ষা হবে হচ্ছে আমাদের রেখা ও কোণ, জ্যামিতির উপর। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। সরি, শুভরাত্রি বলে ফেলছি, আই এম ভেরি সরি।